আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সাথে প্রায় শেষের দিকে, অর্থাৎ যাত্রা প্রায় শেষ পর্যায়ে বলা যায় যে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যাই হোক, আমরা আজকে তোমাদেরকে হাইড্রা পুরোপুরি সুন্দর করে গুছিয়ে দিব। সো আমরা একেবারে হাইড্রার এ টু জেড যা যা আছে সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন, যেরকম প্রশ্নই আসুক না কেন, আমরা খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিব, যাতে করে তোমাদের এই ক্লাসের মাধ্যমে যদি একটা প্রশ্ন আসে, সেই প্রশ্ন যাতে কমন পড়ে। যদি দুটো আসে তাহলে আরও ভালো। তো এখন বলা খুব কঠিন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে কম প্রশ্ন আসবে, কারণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আসলে সব অধ্যায় থেকে কোশ্চেন করবে এরকম কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু তারপরেও আমাদেরকে সব অধ্যায়ের প্রিপারেশন রাখতে হবে, তাই না? সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের টার্গেট 2 এর এই জুলজি ক্লাসে। আজকের টপিক হচ্ছে হাইড্রা, এবং এক ক্লাসের মাধ্যমে আমরা সুন্দর করে ক্লাসটা শেষ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাসটা শুরু করে দিই। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা, আজকে আড্ডা হবে, সাথে পড়া হবে। তো যারা এখানে পাওয়ার প্লে স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের ক্ষেত্রেও আমি হাইড্রার ক্লাসটা নিয়েছি। আজকে টার্গেট ডিউতে আমার হাইড্রার ক্লাসটা আছে। সো হাইড্রার বেসিক তথ্য থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিব। অ্যাডমিশনের জন্য যা যা লাগবে সেগুলি আমরা পড়বো। তো সর্বপ্রথম আমরা হাইড্রার বেসিক তথ্য নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। ওকে, ফাইন। হাইড্রার বেসিক তথ্য জানার আগে আমাদেরকে আগে কিছু বিজ্ঞানীর নাম জানতে হবে। এই বিজ্ঞানীর নাম নিয়ে অনেক প্যাচাল বা ক্যাচাল আছে, যে ক্যাচালগুলো আসলে আমাদের পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসে। যেমন হাইড্রার বেসিক তথ্যে প্রথমে বিজ্ঞানীর নাম জানতে গেলে আমরা একটা কমন ছন্দ ইউজ করব, যেই ছন্দের মাধ্যমে তোমরা জানতে পারবা যে এই কোন কোন বিজ্ঞানী হাইড্রা আবিষ্কার করেছে, নামকরণ করেছে, এবং হাইড্রার একটা বিশেষ ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা সবার সামনে তুলে ধরেছে। তো সেই বিজ্ঞানীর নামটা কি, মানে সেই ছন্দটা কি, সেই ছন্দের মাধ্যমে আমরা যদি বলি, প্রথমে ছন্দটা হচ্ছে আই আই লিনা আপু। এখন প্রশ্ন হচ্ছে যে আই আই লিনা আপু, এইটা দিয়ে আমরা কিভাবে বুঝবো? এখানে যদি লিনা নামে কেউ থাকো তাহলে সে রেসপন্স করো যে এই লিনা আপুকে ডাকছে যে আই আই লিনা আপু। তো এই লিনা আপু দ্বারা আসলে কি বুঝায়? আই আই লিনা আপু, তাই না? এটা দিয়ে এখন কি বুঝায়? যেমন প্রথমে আই দিয়ে একটা বিজ্ঞানীর নাম হবে, যার নাম হচ্ছে আব্রাহাম ট্রেমলে। নাম কি? নাম হচ্ছে আব্রাহাম ট্রেমলে। তুমি যদি আব্রাহাম নামটাও জানো তাও হবে, ট্রেমলে নামটা জানলেও কোনো সমস্যা নেই। তাহলে আব্রাহাম ট্রেমলে, আই দিয়ে আব্রাহাম ট্রেমলে, পরের আই দিয়ে আবিষ্কার। তার মানে হাইড্রা আবিষ্কার করেছে কে? আব্রাহাম ট্রেমলে। এই হাইড্রা আবিষ্কার করার কারণে আমাদের পড়াশোনাটা আরো বেড়ে গিয়েছে। সে যদি আবিষ্কার না করতো তাহলে আমাদের এত দূর এই ছোট্ট একটা প্রাণীকে নিয়ে পড়াশোনা করতে হতো না। তারপরে ধরো এই যে লিনার কথা বলছি। লিনা, তুমি খেয়াল করো, লিনা তুমি যদি থাকো রেসপন্স করো। লিনা দিয়ে, আসলে লিনা দিয়ে তো একটা মেয়ের নাম হয়, কিন্তু এখানে লিনার দিয়ে লি দিয়ে হবে হচ্ছে লিনিয়াস। এই লিনিয়াস বেটা, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? এই ক্যারোলাস লিনিয়াস তিনি সবকিছু নামকরণ করেছেন, তেমনি হাইড্রার নামকরণও তিনি করেছেন। তার মানে এই হাইড্রার নামকরণ আমরা কার মাধ্যমে পাই? ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? তার মানে আবিষ্কার যে করেছে সে যে নামকরণ করবে তা কিন্তু না, আরেকজন যে আমাদের যে ক্যারোলাস লিনিয়াস যে বিজ্ঞানী আছেন সে মূলত হাইড্রার নামকরণ করেছে। তাহলে আপু দিয়ে কি হবে? লিনা বলেছি তাই বলে আপু বলেছি না, আপু দিয়েও একটা বিশেষ তথ্য তোমাদেরকে এখানে জানাবো। যেমন আপুর আ দিয়ে সেম ভাবে বিজ্ঞানীর নাম আব্রাহামের কথা চলে আসবে, আব্রাহাম ট্রেমলে। সে একটা বিশেষ ক্ষমতা, একটা বিশেষ হাইড্রার এই বিশেষ ক্ষমতাটা তিনি সবার সামনে তুলে ধরেছেন। সেই ক্ষমতাটার নাম হচ্ছে পুনরুৎপত্তি। ক্ষমতাটা কি? পুনরুৎপত্তি, বা যেটাকে ইংলিশে বলা হয় রিজেনারেশন। এটাকে আমরা কি বলবো? রিজেনারেশন, ঠিক আছে? এই রিজেনারেশনটা জিনিসটা কি? রিজেনারেশন এটার মানেটা কি? ধরো এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, তাই না? একটা গান আছে। ঠিক তেমনই হাইড্রার ক্ষেত্রে তুমি হাইড্রাকে যত ভাগেই ভাগ করো না কেন, কেটে ফেললে তো মানুষ মারা যেতে পারে, তাই না? মানুষকে যদি তুমি অর্ধেক কেটে ফেলো তাহলে সে মারা যাবে, কিন্তু হাইড্রাকে তুমি যদি যে কোনোভাবেই কাটো তাহলে সে মৃত্যুবরণ করবে না। তার একটা বিশেষ কোষ আছে, সেই কোষের মাধ্যমে তার যে অংশটা তুমি কেটে ফেলছো, তার যে অংশটা মিসিং আছে, যে অংশটা তুমি মানে বাদ দিয়ে ফেলছো, সেই অংশটা সে তৈরি করে এবং নতুন করে পুনরুৎপত্তি বা নতুনভাবে হাইড্রা জন্মগ্রহণ করবে। তার মানে হাইড্রাকে তুমি যদি দ্বিখণ্ড করো তার মানে সে মারা যাবে না,
2 খণ্ড করার কারণে, 2টা খণ্ড করার কারণে ওখান থেকে 2টা হাইড্রা তৈরি হবে। তুমি যদি 4টা খণ্ড করো তাহলে 4টা খণ্ড থেকে 4টা হাইড্রা তৈরি হবে। এই যে হাইড্রার যে কেটে ফেলার কারণে যে অঙ্গ মিসিং থাকে, যে অঙ্গ অনুপস্থিত থাকে, সেটা সুন্দর করে তৈরি করার ক্ষমতার নামই হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপত্তি ক্ষমতা। সো এটা আমরা সবাই জানি, এইখান থেকে বিজ্ঞানীর নামগুলো আমাদের লাগবে, এটা মাথায় রাখতে হবে। এবার আসো তোমাদের হাইড্রার একটু প্রজাতি নিয়ে কথা বলি। প্রজাতি, ঠিক আছে, প্রজাতি নিয়ে যদি কথা বলি তাহলে প্রজাতির ক্ষেত্রে মেইনলি প্রায় 20 প্রজাতি হচ্ছে পৃথিবীতে দেখা যায়। 20 প্রজাতি কোথায় দেখা যাবে? 20 প্রজাতি হচ্ছে পৃথিবীতে দেখা যায়। আর বাংলাদেশের কথা যদি বলো, ঠিক আছে, বাংলাদেশের কথা যদি জিজ্ঞেস করো তাহলে ভাই বাংলাদেশে অবশ্যই এটা আছে দেখেই আমরা এটা পড়তেছি, জি অবশ্যই। তাহলে বাংলাদেশের কথা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভাই বাংলাদেশ, আমার দেশ, তোমার দেশ, কার দেশ? বাংলাদেশ। বাংলাদেশে মোটামুটি 3 প্রকারের হাইড্রার প্রজাতি আছে, এবং এই 3 প্রকার হাইড্রার প্রজাতির নামগুলো, আচ্ছা একটা কথা বলে রাখি, 20 প্রজাতি না, একটা মিনিট, সরি একটু জিনিস, আমি এটা নিডারিয়ার কথা বলে ফেলেছিলাম, যাই হোক 40 প্রজাতি। তো বাংলাদেশে যে 3 প্রজাতির হাইড্রা আছে, সেই 3 প্রজাতির হাইড্রার নামগুলো আমাদের জানা লাগবে। সেই 3 প্রজাতির হাইড্রার নাম এবং তাদের বর্ণগুলো আমাদেরকে কি করতে হবে? জানা লাগবে। যেমন প্রথমে আমি যদি হাইড্রার 3 প্রজাতির নামের ক্ষেত্রে প্রথম নামটা যদি বলি, অর্থাৎ প্রথম, সেটা হচ্ছে হাইড্রা অলিগেক্টিস। হাইড্রা অলিগেক্টিস, ঠিক আছে। এই হাইড্রাটার বর্ণটাও আমাদের জানা লাগবে। আগে আমরা 3 প্রজাতির হাইড্রার নামগুলো জেনে নিই, তাহলে আমাদের জন্য এই জিনিসটা আরো সোজা হবে। একটা হচ্ছে হাইড্রা অলিগেক্টিস, যেটাকে আমরা ফুসকাও বলি, মানে এটার আরেকটা নাম হচ্ছে হাইড্রা ফুসকা। এটাকে আমরা আরেকটা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হাইড্রা ফুসকা। তাহলে হাইড্রা অলিগেক্টিস, হাইড্রা ফুসকা একই জিনিস। 2 নাম্বার হচ্ছে হাইড্রা ভিরিডিজমা। 2 নাম্বার প্রজাতির নাম কি ভাইয়া? 2 নাম্বার প্রজাতির নাম হচ্ছে হাইড্রা ভিরিডিজমা, ঠিক আছে, ওকে। হাইড্রা ভিরিডিজমা 2 নাম্বার একটা প্রজাতি আমাদের বাংলাদেশে দেখা যায়, এবং সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে আমাদের এই হাইড্রা ভিরিডিজমা, এবং সর্বশেষ হচ্ছে হাইড্রা ভালগারিস বা ভুলগারিস, যেটাই বলো না কেন, যেভাবেই বলো সবকিছুই সঠিক, তাই না? তাহলে আমাদের 3টা প্রজাতির নামগুলো জানা লাগবে বানান সহ, কারণ এটা যদি রিটেনে দিয়ে দেয় যে হাইড্রা 3টা প্রজাতির বৈজ্ঞানিক নাম লেখো, তখন তোমাদের ক্ষেত্রে কি করবে? তখন তোমাদেরকে এটা লিখতে হবে, তাই না? তো এখন এখান থেকে যে অবজেক্টিভটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে তাদের বর্ণটা। যেমন প্রথম হাইড্রা অলিগেক্টিস বা হাইড্রা ফুসকার কথা যদি জিজ্ঞেস করো, তাহলে এর বর্ণ হচ্ছে বাদামি বর্ণ। এর বর্ণটা কেমন? এর বর্ণটা হচ্ছে বাদামি বর্ণ। তারপরে যদি বলো হাইড্রা ভিরিডিজমা, এইটার বর্ণ আসলে, এটার বর্ণ যদি বলো, এটার বর্ণ আসলে বর্ণহীন, মানে এটার কোনো কালার নাই, কিন্তু একটা বিশেষ কারণে এটা সবুজ রং হয়। সেই বিশেষ কারণটা কি? তাহলে চলো সেটাও একটু বলে দিই। এই যে হাইড্রা ভিরিডিজমা, এটা বর্ণহীন হয়, একেবারে স্বচ্ছ হয় পানির মতো, কিন্তু এর ভিতরে ক্লোপ্লাস্ট, অর্থাৎ আমাদের শৈবালের যে ক্লোপ্লাস্ট আছে, এই ক্লোপ্লাস্ট, শৈবাল তো সবুজ কালার হয় ক্লোপ্লাস্টের কারণে, তো এই শৈবাল এর ত্বকের ভিতরে, এপিডার্মিসের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গাগুলো অবস্থান করে, যেটাকে আমরা বলে থাকি মিথজীবিতা, আমরা লাস্টে পড়বো, যার কারণে এর বর্ণটা সবুজ হয়ে যায়। তার মানে হাইড্রা ভিরিডিজমা নর্মালি অ্যাকচুয়াল কালার হচ্ছে বর্ণহীন, কিন্তু সবুজ আমরা কখন বলবো? যখন আমাদের এর ভিতরে শৈবাল থাকবে। এরপরে হাইড্রা ভালগারিসের কথা যদি বলো, এটাও হচ্ছে বর্ণহীন, আবার অনেকে বলে হলুদ বাদামি। এটাকে আমরা বর্ণহীন বলতে পারি, আবার অনেকে এটাকে কি বলে থাকে? হলুদ বা বাদামিও বলে, ঠিক আছে। তাহলে এই রংগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাইড্রার যে 3টা প্রজাতি আছে, সেই 3টা প্রজাতির নাম কি কি এবং সেই 3টা প্রজাতির বর্ণ কেমন। ম্যাক্সিমাম হাইড্রা আসলে বর্ণহীনই হয়, তবে অনেক সময় পানিতে থাকতে থাকতে পানির কারণে বাদামি রং ধারণ করে, বিশেষ করে হাইড্রা ভিরিডিজমার মিথজীবিতার কারণে সে হচ্ছে সবুজ রং ধারণ করে থাকে। তো এটা খুবই সোজা তথ্য। কতগুলো প্রজাতি থাকে, বাংলাদেশে কোনগুলো, সেগুলোর রং কেমন, সেগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসো আমরা একটু আকার আকৃতি নিয়ে কথা বলি। আকার আকৃতি, ঠিক আছে, আকার আকৃতি, ওকে ফাইন। আকার আকৃতির কথা যদি বলা হয়, আকার আকৃতি, তাহলে দৈর্ঘ্য প্রস্থের কথা চলে আসে অবশ্যই। এখন যদি জিজ্ঞেস করো যে হাইড্রার দৈর্ঘ্য কেমন, তোমরা অলরেডি বলা যেতে পারে অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদেরকে নতুন করে হাইড্রার পরিচয় দেওয়ার কিছু নেই। তারপরে সোজা বাংলা ভাষায় আসলে বলা যেতে পারে যে হাইড্রা মেইনলি একটা ম্যাসের কাঠির মতো। ম্যাসের কাঠি দেখছো না যেরকম হয়, সেই রকম ম্যাসের কাঠির দৈর্ঘ্য এবং প্রস্থ বা চওড়া যেরকম হয়, এদের ক্ষেত্রেও দৈর্ঘ্য বা চওড়া ঠিক ওয়ান কাইন্ড অফ ম্যাসের কাঠির মতো, বরঞ্চ বলা যেতে পারে ম্যাসের কাঠির থেকেও ছোট এবং চিকন। অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে এরা 10 থেকে 30 মিলিমিটার হয়,
আর চওড়ার দিক থেকে এরা 1 থেকে 2 মিলিমিটার হয়। তোমার এই নাম্বারগত মানগুলো অনেক সময় যেটা হতে পারে বিভিন্ন বইয়ে, অনেক রাইটারের বইয়ে ভ্যারি করতে পারে। তা আমরা যেটা করব সবসময় আমরা আজমল স্যারের বইটাকে আসলে ফলো করব, ঠিক আছে? তারপরে অন্যান্য বইয়ে কি আছে না আছে ওটা না জানলেও আপাতত চলবে, বাট এটাকে আমরা মেইন হিসাবে ধরবো। সেকেন্ড বিষয়, এটাতে গেল দৈর্ঘ্য প্রস্থে বা চওড়ার ক্ষেত্রে কথা বললাম। এখন যদি জিজ্ঞেস করে যে ভাইয়া ধরো এইটার প্রতিসাম্য কি, প্রতিসাম্য, তাই না? প্রতিসাম্য স্লাইড কিন্তু একটা, কিন্তু এখানে তথ্য আছে অনেক ইম্পর্টেন্ট। প্রতিসাম্যতা কি? একটা প্রাণীকে কত ভাগে ভাগ করা যায় সেটাই তো প্রতিসাম্য, তাই না? প্রাণী শ্রেণীবিন্যাসের অধ্যায় তোমাদের ক্লাস হয়ে গিয়েছে, সেখানে তোমরা প্রতিসাম্যতা সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তো প্রতিসাম্যতার দিক থেকে অনেক রকম প্রতিসাম্যতা আমরা পড়েছিলাম, তাই না? যেমন অরীয় পড়েছিলাম, গোলীয় পড়েছিলাম, দ্বি-অরীয় পড়েছিলাম, দ্বিপার্শ্ব, এগুলো তো আমরা এখন আর বলবো না। জাস্ট আমার মনে রাখতে হবে হাইড্রার আসলে কোন ধরনের প্রতিসাম্য হয়। হাইড্রায় মেইনলি অরীয় প্রতিসাম্য হয়। অরীয় প্রতিসাম্য কেমন সেটা তোমাদের প্রাণী শ্রেণীবিন্যাসের ক্লাসেই বলা হয়েছে, স্কুল কলেজে থাকা অবস্থায় তোমরা বেসিকভাবে জেনেছো, বাট তোমাদেরকে তো আর জিজ্ঞেস করবে না অরীয় প্রতিসাম্য কি, তোমাকে বলবে যে হাইড্রার প্রতিসাম্যটা কি। এটা একটা গেল। তারপরে ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে হাইড্রা কোন পর্বের প্রাণী। পর্ব মানে আমাদের যদি আরেকটা প্রশ্ন করে যে ভাইয়া পর্বটা কেমন হবে, কোন পর্বের প্রাণী, তোমরা অনেকেই জানো, তারপর আমরা একবার রিপিট করছি যে হাইড্রার পর্বের কথা জিজ্ঞেস করলে তোমরা কি বলবা? হাইড্রার পর্বের নাম হচ্ছে নিডারিয়া পর্ব, তাই না? নিডারিয়া পর্বের অন্যতম একটি প্রাণী হচ্ছে হাইড্রা। তাহলে এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে হাইড্রার পর্ব কি, নিডারিয়া পর্ব। সর্বশেষ আরেকটা বেসিক তথ্য দিব, যেই তথ্যের মাধ্যমে আমাদের হাইড্রার বেসিক তথ্য শেষ। এবং বুঝতেই পারতেছো যে এই স্লাইড, একটা স্লাইড কিন্তু এর মধ্যে হিউজ পরিমাণ অবজেক্টিভে আসার মতো তথ্য অনেক বেশি। এবার আসো আমরা তোমাদেরকে যে বিশেষ তথ্যটা দিব সেটা হচ্ছে স্বভাব। এই স্বভাবটা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে বলে দিব, স্বভাব, ঠিক আছে? অর্থাৎ হাইড্রা কোথায় থাকে, কি ধরনের খাবার খায়, কোথায় চলতে সাহায্য করে, কেমন ভাবে থাকতে পছন্দ করে, এগুলো নিয়েই হচ্ছে স্বভাব চরিত্র। তো স্বভাব চরিত্র খুবই ভালো। কেমন ভালো? যেমন এটাকে আমরা ম দিয়ে একটা ডিফাইন করতে পারি। ম দিয়ে কিভাবে ডিফাইন করতে পারি? এটাকে আমরা 4টা অ্যারো চিহ্ন দিব, 4টা ম দিয়ে আমরা আসলে এটাকে ডিফাইন করতে পারি। কি রকম? যেমন প্রথমে আমরা বলতে পারি মাংসাশী, অর্থাৎ খাবার কেমন ধরনের খাবে? মাংসাশী, অর্থাৎ এরা মূলত শাকাশী না, ধান মানে ছোট ছোট যে শৈবাল বা ছত্রাক এগুলো খাবে তা কিন্তু না। এরা মেইনলি ছোটখাটো পোকামাকড়, মাংসাশী জাতীয় পোকামাকড়, কৃমি, লার্ভা এগুলো খেয়ে থাকে। এদের খাবারের তালিকাও খুবই সুন্দর। তোমাদের খাবার তালিকাও এত কঠিন না যতটা ওদের কঠিন, এটা আমরা তোমাদের সাথে আলোচনা করব, ডোন্ট ওয়ারি। তাহলে এরা হচ্ছে মাংসাশী, একটা কথা আমি তোমাদের সাথে আলোচনা করলাম, মাংসাশী, ওকে ফাইন। এখন কোশ্চেন হচ্ছে আমরা হাইড্রা কোথায় পাবো? সমুদ্রে পাবো, না নদীতে পাবো, না পুকুরে পাবো, নাকি তোমার হচ্ছে ডোবা নালায় পাবো, ড্রেনে পাবো? এটা নিয়ে টেনশন করার কিছু নাই। মনে রাখবা যেই জায়গায় মিঠা পানি পাওয়া যায়, মানে স্বাদু পানি পাওয়া যায়, মিঠা পানি, ঠিক আছে? মিঠা পানি, যেই জায়গায় মিঠা পানি পাওয়া যাবে সেই জায়গায় হাইড্রা পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে নদী, নালা, খাল, বিল, পুকুরে পাওয়া যেতে পারে, সমুদ্রে পাওয়া যাবে না। তার মানে হাইড্রা সমুদ্রে পাওয়া যাবে না। এরপরে আসো মাংসাশী পেলাম, মিঠা পানি পেলাম, আরো 2টা ম দিয়ে কি হইতে পারে? সেটা হচ্ছে আরেকটা ম দিয়ে হচ্ছে মুক্তজীবী। হোয়াট ইজ মুক্তজীবী? তোমরা সবাই জানো, তারপরেও আবার বলছি, মুক্তজীবী কি? তোমরা জানো যে যারা স্বাধীনভাবে চলাফেরা করে এবং স্বাধীনভাবে নিজে খাবার খায়, অন্য কোনো পোষকের উপর ডিপেন্ডেন্ট না, তারাই তো মুক্তজীবী। তার মানে এরা পরজীবী না, এরা হচ্ছে মুক্তজীবী। সর্বশেষ হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য আছে, আমি আবারও বলছি যে এই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলাদা আলোচনা করব, সেটার নাম হচ্ছে মিথজীবিতা। এটা কি? মিথজীবিতা, যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে সিম্বায়োসিস। সিম্বায়োসিস বা মিথজীবিতা ওয়ান কাইন্ড অফ ওরকমই, মুক্তজীবী, পরজীবী, সহজীবী, মিথজীবী ওই লাইনেরই এক ধরনের শব্দ। মিথজীবী সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিই। মিথজীবীটাকে আমি আসলে মনে করো অনেক ওয়ান কাইন্ড অফ ওই জামাই বউয়ের মতো বলি। জামাই বউ কেন বলি? দেখা যায় যে ধরো ছেলে এবং মেয়ে আলাদা আলাদা, তারা বিয়ে করে, এবং কেন বিয়ে করে? তারা দুইজন একে অপরের উপকারের জন্য বিয়ে করে। জামাই বউয়ের উপকার করবে, বউ জামাইয়ের উপকার করবে, তারা দুজন তো ক্ষতি করবে না, তাই না? তো হাইড্রার ক্ষেত্রেও বিষয়টা এরকম যে হাইড্রা আলাদা প্রজাতির এক ধরনের প্রাণী, তার ভিতরে উদ্ভিদ, যে কোনো একটা উদ্ভিদ, বিশেষ করে শৈবাল ঢুকে যায়। শৈবাল হাইড্রার ভিতরে এমনভাবে থাকে যে তুমি তাকে আলাদা করতে পারবে না, যার কারণেই হাইড্রা ভিরিডিজমা বর্ণহীন বা সবুজ হয়। এবং এই শৈবাল বিভিন্নভাবে হাইড্রাকে উপকার করে, আবার হাইড্রাও শৈবালকে উপকার করে, কিন্তু কেউ কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি মিথজীবিতা। কথা কি বুঝতে পারছো? তাহলে এই যে তথ্যগুলো দিলাম, হাইড্রার বেসিক তথ্য, কে আবিষ্কার করেছে, কত ধরনের প্রজাতি আছে, বাংলাদেশে কত ধরনের প্রজাতি আছে, আকার আকৃতি কেমন, কোন পর্ব, কি ধরনের প্রতিসাম্য, স্বভাব কেমন, সবগুলো তথ্য তোমাদেরকে গুছিয়ে দিয়েছে। এই একটা
একটা স্লাইডে প্রায় বলা যেতে পারে 10-15টা কোশ্চেন করা সম্ভব। কথা কি বুঝাইতে পারছি? এবং এই তথ্যগুলোই কিন্তু সবচেয়ে বেশি পছন্দের, টিচারদের কিন্তু সবচেয়ে বেশি পছন্দের। ওকে ফাইন, তো এগুলো মাথায় রাখবা। ওকে ওকে ফাইন, এবার আমরা চলো, এই জিনিসটা তো একেবারে সিম্পল তথ্য, হাইড্রা কি, কেমন, কোথা থেকে আসছে, আকার আকৃতি কেমন, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে বললাম। ঠিক আছে, এখন আমরা সামনের দিকে যাব, অর্থাৎ হাইড্রার আমরা অন্যান্য তথ্য যাব। হাইড্রার এবার আমরা একটু বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব, যে হাইড্রার বাহ্যিক গঠন কেমন। আগেই বলি, এখন তো আর আমাদের সেই সৃজনশীল পদ্ধতি নাই যে বিস্তারিত অনেক বেশি জানতে হবে। তোমাদের প্রত্যেকটা টপিকের নির্দিষ্ট কিছু লাইন বা শব্দ খুবই সুন্দরভাবে মনে রাখতে হবে, তাহলে দেখবে তোমরা অ্যাডমিশন পরীক্ষা হাইড্রা থেকে যে প্রশ্নে আসুক অ্যান্সার করতে পারবা। যেমন হাইড্রার বাহ্যিক গঠনের কথা যদি আগে জিজ্ঞেস করো, তাহলে আমি এটাকে মোটামুটিভাবে 3টা ভাগে ভাগ করে থাকি। কয়টা ভাগে ভাগ করি? 3টা ভাগে ভাগ করি হাইড্রার বাহ্যিক গঠন। ঠিক আছে, এই হাইড্রার বাহ্যিক গঠনকে যে 3টা ভাগে ভাগ করি, সেই 3টা অংশ কি কি এবং প্রত্যেকের কি ধরনের কাজ হয় সেগুলো নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম চলো আমরা হাইড্রার বাহ্যিক গঠনের মধ্যে 1 নম্বর গঠন হচ্ছে কি? 1 নম্বর গঠনের নাম হচ্ছে হাইপোস্টোম। 1 নম্বর কি আমরা বলে থাকি? হাইপোস্টোম। ঠিক আছে, হাইপোস্টোম। ওকে ফাইন, হাইপোস্টোম। 2 নম্বর গঠন হিসাবে আমরা বলবো, মানে 2 নম্বর অংশ হচ্ছে দেহকাণ্ড। 2 নম্বর অংশের নাম কি? দেহকাণ্ড। ওকে, এবং 3 নম্বর অংশ, সর্বশেষ অংশের নাম হচ্ছে পদচাকতি। পদচাকতি, যেটাকে আমরা প্যাডেল ডিস্কও বলে থাকি, তাই না? পদচাকতি মনে রেখো, তোমাদের পাশাপাশি এগুলো ইংলিশ নামও মনে রাখবে। এবং হাইপোস্টোম বাংলা নাম যা, হাইপোস্টোম ইংলিশ নামও তা। দেহকাণ্ডকে ট্রাঙ্ক বলা হয়, TRUNK, ট্রাঙ্ক। পদচাকতিকে বলা হয় প্যাডেল ডিস্ক, তাই না? ডিস্ক মানে চাকতি, পদ মানে প্যাডেল, এই জন্য এটাকে বলা হয় প্যাডেল ডিস্ক। তো এই নামগুলো আমরা মনে রাখবো। এখন আসো, এই যে হাইপোস্টোম, তারপর হচ্ছে দেহকাণ্ড এবং পদচাকতি 3টা ভাগে ভাগ করলাম, সেটা নিয়ে সমস্যা না। এদের মধ্যে আরো কিছু ভাগ আছে, যেমন একটা হাইড্রা তো তোমরা সচরাচর নর্মালি দেখছো, তাও আমি একবার তোমাদেরকে দেখাই। ধরো একটা নর্মাল সিম্পল হাইড্রা, ধরো এটা একটা হাইড্রা, এই হাইড্রার এটা হচ্ছে কোর্সিকা। ঠিক আছে, এই কোর্সিকা, এই জায়গাটা হচ্ছে মুখছিদ্র বা হাইপোস্টোম, এবং এই অংশটা দেহকাণ্ড, নিচে হচ্ছে পদচাকতি। অর্থাৎ একটা হাইড্রাকে যদি তুমি ডিফাইন করো, তাহলে এই অংশটাকে আমরা বলছি হচ্ছে হাইপোস্টোম, তাই না? হাইপোস্টোম, হাইপোস্টোম। এবং ছবি দেখে অনেকে একটা জিনিস কনফিউজড হয়, যেহেতু ছবি জিনিসটা আমাদের মেমোরিতে অনেক বেশি থাকে, অনেক কিছু মনে রাখতে পারে, তো ছবি দেখার কারণে একটা জিনিস ভুল হয়, এবং আমিও মাঝে মধ্যে ভুল করি। কি ভুল করি এটা পরে বলছি। হাইপোস্টোম এই অংশটা মনে করো দেহকাণ্ড, ঠিক আছে, এটাকে বলা হয় দেহকাণ্ড। ওকে ফাইন। এবং সর্বশেষ নিচের অংশটাকে বলা হয় পদচাকতি। এটা তো আর আমাদের ছবিও লাগবে না, ছবি আঁকতেও হবে না, কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টে বোর্ডের মতো কোনো ছবি দিবে না, যে ছবির মাধ্যমে মানে তোমাকে বলবে না যে ছবিটা এইটা দেখে চিহ্নিত করো বা কোনো কিছু, তাই না? হাইপোস্টোমে মেইনলি যে অংশটা থাকে বা যে অঙ্গটা থাকে, সেটার নাম হচ্ছে মুখছিদ্র। কি থাকে? মুখছিদ্র। তার মানে হাইপোস্টোমের অংশ কি? মুখছিদ্র। আমি যেটা ভুল করতাম, আমি তোমাদের মতো ছোটবেলায় থাকতে ইন্টারমিডিয়েটে উঠে ছবিতে দেখা যায় মনে হতো যে হাইপোস্টোমের চারপাশে কোর্সিকা থাকে, এই যেগুলো হচ্ছে টেন্টিকলস বা কোর্সিকা। তো আমার মনে হতো কি যে হাইপোস্টোম মনে হয় মুখছিদ্রের কোর্সিকা নিয়ে গঠিত। না, এই যে দেহকাণ্ড দেখতে পাচ্ছ না, এই দেহকাণ্ডের মধ্যে 1 নম্বরে থাকে হচ্ছে কোর্সিকা, অর্থাৎ কোর্সিকা কার মধ্যে অবস্থান করতেছে? দেহকাণ্ডের মধ্যে। 2 নাম্বার থাকে হচ্ছে তোমার মুকুল, মুকুল থাকতে পারে, এটাও অস্থায়ী একটা অঙ্গ। 3 নাম্বার হচ্ছে জননাঙ্গ। 3 নাম্বার কি? জননাঙ্গ। এই অংশগুলো তোমাকে আগে ফার্স্টে মনে রাখতে হবে যে কার অংশ কোনটা। পদচাকতির এরকম কোনো মানে অংশ বা ভাগ নেই, ওয়ানলি ওয়ান হাইপোস্টোমে মুখছিদ্র আছে, আর দেহকাণ্ডের মধ্যে এই 3টা অংশ আছে। পদচাকতির এরকম কোনো ভাগ নেই। তো এই কোর্সিকাটা মুখছিদ্রের চারপাশে বা হাইপোস্টোমের চারপাশে দেখে অনেকেই আমরা মনে করি যে কোর্সিকা মনে হয় হাইপোস্টোমের অংশ, বাট না, এটা কিন্তু আসলে কার অংশ? দেহকাণ্ডের অংশ। এখন আসলে এই যে মুখছিদ্র, এই মুখছিদ্রের কাজ পড়তে হবে, প্রত্যেকের কি পড়তে হবে? কাজ পড়তে হবে, জাস্ট কাজ। যে কাজটা কি, মানে যেমন দেখো, মুখছিদ্রের কাজ যদি জিজ্ঞেস করো, তাহলে তোমরা সবাই জানি যে তোমরা প্রথমে 1 নাম্বার বলবা খাদ্য গ্রহণ, তাই না? এটা সবাই চিন্তা করবা যে ভাই এটাই তো স্বাভাবিক, মুখছিদ্র দিয়ে খাবার গ্রহণ করবে, এটাই নর্মাল কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রত্যেক প্রাণীর খাদ্য গ্রহণের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রাণীর খাদ্য গ্রহণের জন্য আলাদাভাবে একটা পথ থাকে, এবং ওই খাদ্য যখন বর্জ্য পথে পরিণত হয়, সেইটা তখন বাইরে নির্গত হওয়ার জন্য পায়ু ছিদ্র বা এরকম একটা ছিদ্র থাকে বা রেচন ছিদ্র থাকে।
কিন্তু হাইড্রার ক্ষেত্রে এরকম কোনো ছিদ্র নাই, আছে এখানে কোথাও লিখছি না। তার মানে হাইড্রায় মুখছিদ্রের মাধ্যমে খাদ্য গ্রহণও করে, আবার এই মুখের মাধ্যমে বর্জ্য পদার্থ ত্যাগও করে, অর্থাৎ বর্জ্য পদার্থ কি করবে, ত্যাগ করবে। তাহলে এই দুইটা কাজ, যেই পথ দিয়ে সে খাবার গ্রহণ করে সেই পথ দিয়েই রেচন বা বর্জ্য পদার্থ ত্যাগ করে। তাহলে মুখছিদ্রের কাজ কিন্তু একটা না, দুইটা কাজ মাথায় রাখতে হবে। ওকে, এবার আসো দেহকাণ্ডের কোষিকা নিয়ে কথা বলি। কোষিকা থেকে একটা তথ্যই আসে, যেমন সেটা হচ্ছে দুইটা জিনিস মনে রাখতে হবে। কোষিকায় নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, যেটা আমরা নিডোসাইট বলি, শিকারী অঙ্গ, ঠিক আছে। নেমাটোসিস্ট, এগুলো নিয়ে আলোচনা করব, নো প্রবলেম। তাহলে হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি, ঠিক আছে, নেমাটোসিস্ট ব্যাটারি, ওকে ফাইন, নেমাটোসিস্ট ব্যাটারি, নেমাটোসিস্ট ব্যাটারি থাকবে। এবং মোটামুটিভাবে এই কোষিকাগুলোর ভিতরে, মানে কোষিকায় কতগুলো থাকতে পারে একটা হাইড্রার মধ্যে, মোটামুটিভাবে ধারণা করা হয় যে 6 থেকে 10টি কোষিকা থাকে, অর্থাৎ একটা হাইড্রার মধ্যে 6 থেকে 10টি কোষিকা থাকে। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে ধরো নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় দেখা যায়, কারণ তুমি তো কি দেহকাণ্ডে অ্যান্সার দিবা না, এক্স্যাক্টলি অ্যান্সার কোথায় হবে, কোষিকার মধ্যে হবে। নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকবে, কোষিকার মধ্যে থাকবে। আসো মুকুল থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। মেইনলি মুকুল হচ্ছে ওদের অযৌন জনন প্রক্রিয়া। ওদের জনন প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা করব তখন দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণীদের হয় অযৌন অথবা যৌন, যে কোনো একটা প্রক্রিয়া সে বেছে নেয়, বেশিরভাগ ক্ষেত্রে যৌনই হয়। কিন্তু হাইড্রা এমন একটা প্রাণী, অদ্ভুত একটা প্রাণী, যে যৌন জনন প্রক্রিয়া অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে প্রজনন প্রক্রিয়া করে, আবার দেহের বিভিন্ন অংশ বর্ধিত করে বা খণ্ডিত করেও সে প্রজনন প্রক্রিয়া করে থাকে। শুক্রাণু এবং ডিম্বাণু এই জিনিসটা যখন ব্যবহৃত হবে না, এর বাদে দেহের যে কোনো অঙ্গ ব্যবহৃত হলো, কোষ ব্যবহৃত যা কিছু হোক, সকল প্রক্রিয়াকে আমরা অযৌন জনন বলি। তাই শুক্রাণু ডিম্বাণু বাদে যত প্রজনন প্রক্রিয়া আছে সেগুলো হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। তো এই মুকুলে হচ্ছে আরেক ধরনের অযৌন জনন প্রক্রিয়া, ঠিক আছে, অযৌন জনন। কিন্তু এটা তো খুবই সিম্পল প্রশ্ন, এই প্রশ্ন কি আসবে? তোমার কি মনে হয় যে অযৌন জনন প্রক্রিয়ার নাম কি? না, আসবে না। তোমার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই মুকুল একটা নির্দিষ্ট সময় হয়, সেই সময়টা লাগবে। একটা প্রশ্নই আসবে, আমি যা বলবো সেটাই আসবে, দেখো ইনশাল্লাহ। তো একটা প্রশ্নই আসবে, সেটা হচ্ছে সময়, অর্থাৎ মুকুল কখন হয়, কখন হয়, গ্রীষ্মকালে হয়। কখন হবে? গ্রীষ্মকাল। অনেকে গ্রীষ্ম বলে, আসলে তানভীর ভাইকে জিজ্ঞেস করতে হবে যে গ্রীষ্ম শব্দটা কি গ্রীষ্ম হবে না গ্রীষ্ম হবে, যাই হোক, গ্রীষ্মকাল বলো বা গ্রীষ্মকাল বলো বা সামার সিজন বলো, যাই বলো, সেই সময় হয়, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখো, এদের তো মুকুল গ্রীষ্মকালে হলো, তাই না? এটা একটা অযৌন জনন প্রক্রিয়া। আরেকটা প্রশ্ন আছে, আমি তোমাদেরকে কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম যে সবসময় মনে রাখবা যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা বা যে কোনো কিছু, মানে যে কোনো কিছুর নতুন অঙ্গ তৈরির ক্ষেত্রে বা যে কোনো এরকম জননাঙ্গ তৈরির ক্ষেত্রে, মুকুল তৈরির ক্ষেত্রে একটা মাত্র কোষ হচ্ছে সাহায্য করে, অর্থাৎ এই মুকুল তৈরির ক্ষেত্রে একটা কোষ সাহায্য করবে। সেই কোষটার নাম কি? মুকুল তৈরির ক্ষেত্রে যে কোষ সাহায্য করবে তার নাম হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। তার মানে তোমার এরকম প্রশ্ন আসতে পারে যে মুকুল তৈরিতে কে সাহায্য করে? ইন্টারস্টেশিয়াল। মাথায় রেখো, এটা কিন্তু খুব কঠিন একটা নাম না। এই কোষটা হাইড্রার যে কোনো জিনিস, অর্থাৎ ধরো কোনো একটা জায়গায় ক্ষতস্থান তৈরি, সেটা পূরণ করতে হবে, কে করবে? ইন্টারস্টেশিয়াল। মুকুল তৈরি করবে, কে করবে? ইন্টারস্টেশিয়াল। ধরো জননাঙ্গ, এটা কিন্তু ওদের পার্মানেন্ট থাকে না, মানে প্রাণীদের তো জননাঙ্গ সবসময় পার্মানেন্ট থাকে, স্থায়ীভাবে থাকে, কখনো অদৃশ্যমান হয় না, কিন্তু ওদেরটা একটা নির্দিষ্ট সময় আসে, আবার একটা নির্দিষ্ট সময় পর অদৃশ্যমান হয়ে যায়। তো এই জননাঙ্গ নতুন নতুন করে তৈরি করবে কে? ইন্টারস্টেশিয়াল কোষ। হাইড্রার সমস্ত কোষগুলোকে রিপ্লেস করা প্রয়োজন, পরিবর্তন করা প্রয়োজন, কে করবে? ইন্টারস্টেশিয়াল কোষ। সবগুলো কোষের মধ্যে অ্যাডমিশন টেস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট কোষ হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। যাক, এটার নাম তো খুবই সোজা এবং মনে রাখাটা কোনো ব্যাপারই না, কারণ অনেক অঙ্গ না বা অনেক কোষ না। এবার আসলে জননাঙ্গ নিয়ে কথা বলি। জননাঙ্গের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, সেটা হচ্ছে সময়টা লাগবে। সেটা কি? হেমন্ত এবং শীতকাল সময়, অর্থাৎ কখন জননাঙ্গ দেখা যায় সেই সময়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সময়টা হচ্ছে হেমন্ত এবং শীতকাল। তার মানে এই যে এই সময়, বাংলাদেশের কথা যদি জিজ্ঞেস করো তাহলে বাংলাদেশে এই সময় ওদের কি হয়? যৌন প্রজনন হয়। এখন তোমাদের মনের মধ্যে অনেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া, ওদের মুকুল গ্রীষ্মকালে হচ্ছে আর জননাঙ্গ হেমন্ত শীতকালে কেন হয়? যদিও অ্যাডমিশন টেস্টে আসবে না, তবে জানার জন্য বলি, সচরাচর মুকুল তখনই তৈরি করে যখন ওদের আশেপাশে প্রচুর খাবার থাকে। খাবারের প্রাচুর্য থাকলেও মুকুল তৈরি করতে কোনো প্রবলেম নেই।
আর জননাঙ্গ যখন তৈরি করে তখন হচ্ছে খাবারের অভাব দেখা যায়, প্রচুর পরিমাণ খাবার থাকে না, অল্প পরিমাণ খাবার থাকে, তখন আসলে জননাঙ্গ তৈরি হয়। তার মানে ওরা প্রজনন প্রক্রিয়া দুইভাবেই হয়। তো জননাঙ্গর ক্ষেত্রে আমরা মেইনলি জননাঙ্গ বললে দুইটা নাম জানি, তাই না? দুইটা নাম হচ্ছে কি, একটা হচ্ছে শুক্রাশয়, শুক্রাশয়, ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিম্বাশয়, আরেকটা কি, ডিম্বাশয়। মজার বিষয় হচ্ছে একটা হাইড্রা, মানে হাইড্রা কত আজব একটা প্রাণী দেখো। এই ধরো এই যে একটা সিম্পল হাইড্রার ছবি, তাই না? এই হাইড্রার উপরের দিকে থাকবে হচ্ছে শুক্রাশয় আর নিচের দিকে থাকবে হচ্ছে ডিম্বাশয়। অর্থাৎ উপরের দিকে কে থাকে, উপরের দিকে থাকে হচ্ছে শুক্রাশয়, আর নিচের দিকে কে থাকবে, নিচের দিকে থাকবে হচ্ছে ডিম্বাশয়। এখন তার মানে এখান থেকে আমরা একটা তথ্য বলতে পারি, সে তথ্যটা হচ্ছে আপনি তো একই হাইড্রার মধ্যে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটাই এঁকেছেন, তার মানে হাইড্রা কি উভয় লিঙ্গ হবে? তাহলে লিঙ্গর ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয়, লিঙ্গ অর্থাৎ হাইড্রা কি উভয় লিঙ্গ না এক লিঙ্গ, এটা একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে। মনে রাখবা হাইড্রা সবসময় এক লিঙ্গ, এক লিঙ্গ। তোমাদের ছবিতে অনেক সময় দেখা গেছে উভয় লিঙ্গের হাইড্রার ছবি দেওয়া আছে, এক লিঙ্গ, তবে কিছু কিছু ক্ষেত্রে উভয় লিঙ্গও হতে পারে, উভয় লিঙ্গ হতে পারে। বাট বেশি কোনটা হয়, মানে এটা তোমাদের প্রশ্ন জাগতে পারে না যে ভাইয়া বেশি কোনটা। ধরেন আমার এরকম একটা প্রশ্ন আসলো, সাপোজ এরকম একটা প্রশ্ন আসলো যে হাইড্রা কেমন ধরনের লিঙ্গ, এক লিঙ্গ না উভয় লিঙ্গ? যদিও আসার সম্ভাবনা কম, তারপরে তোমাদেরকে বলে রাখি হাইড্রা মেইনলি এক লিঙ্গ, তবে কিছু কিছু হাইড্রার মধ্যে উভয় লিঙ্গ দেখা যায়। এখন তাহলে প্রশ্ন জাগতে পারে, ধরেন সাপোজ এটা একটা হাইড্রা, এটা পুরুষ হাইড্রা, তাহলে পুরুষ হাইড্রা হলে শুক্রাশয় কি তাহলে উপরেই থাকবে? হ্যাঁ, শুক্রাশয় সবসময় উপরে থাকবে, সেটা উভয় লিঙ্গের ক্ষেত্রে হোক আর এক লিঙ্গ হাইড্রার ক্ষেত্রে হোক। সেম কথা ডিম্বাশয়ের জন্য, অর্থাৎ উভয় লিঙ্গ হাইড্রা যদি হয় তাহলে ডিম্বাশয় নিচে থাকবে, আবার শুধু স্ত্রী হাইড্রা যদি হয় তাহলে কি হবে, হাইড্রার ডিম্বাশয় নিচেই থাকবে। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা এক লিঙ্গ হয়, কখনো কখনো ওরা উভয় লিঙ্গ হয়, তবে ম্যাক্সিমাম কোনটা, এক লিঙ্গ। কথা কি বুঝাইতে পারছি? সো এই হচ্ছে আমাদের বলা যেতে পারে দেহকাণ্ডের তথ্য। আর পদচাকতি কি, পদচাকতির কাজ, তাই না? তাহলে তো আমরা, আপনি বলছেন যে ভাই খালি কাজ পড়তে, কাজের ক্ষেত্রে কি, চলন, চলনে সাহায্য করবে, চলনে সাহায্য। এবং একটা কথা মনে রাখবা, চলনে সাহায্য করে পাশাপাশি স্পেশাল ভাবে দুইটা তথ্য মনে রাখতে হবে, দুইটা স্পেশাল তথ্য, স্পেশাল, ঠিক আছে, স্পেশাল তথ্য। এটা ভিতরে লেখা আছে, যেহেতু আমরা গুছিয়ে দিচ্ছি, কারণ আমাদের তো এলোমেলো করে বইয়ের মধ্যে লেখা, এক একটা তথ্য এক এক জায়গায় লেখা, আমরা এটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। যেমন স্পেশাল তথ্যের ক্ষেত্রে মাথায় রাখবা যে পদচাকতিতে নিডোসাইট থাকে না, তাই না? এখানে কি থাকবে না, কোনো শিকারঙ্গ নিডোসাইট থাকে না, এটা একটা স্পেশাল, ঠিক আছে, নিডোসাইট থাকে না। ওকে ফাইন। 2 নাম্বার, এটা একটা তথ্য, 2 নাম্বার একটা তথ্য মনে রাখবা, বুদবুদ গ্যাস তৈরি করে। বুদবুদ গ্যাস কি সেটা আমরা চলনে তোমাদেরকে বুঝাবো, তাহলে আপাতত মাথায় রাখো যে বুদবুদ গ্যাস তৈরি করে। তার মানে স্পেশাল তথ্য পদচাকতির ক্ষেত্রে, কারণ পদচাকতির কাজ দিয়ে কখনো আসবে না, তোমার এই এরকম বাচ্চা মানুষের প্রশ্ন তো কখনো করবে না, তাই না, যে হাইড্রার কোন অঙ্গ দাঁড়িয়ে রাখতে বা চলতে সাহায্য করে। সব অঙ্গই চলতে সাহায্য করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কে দাঁড়ায় রাখে, মাটির সাথে কে দাঁড়ায় থাকতে সাহায্য করবে যে কোনো বস্তু, অবশ্যই পদচাকতি। এরকম প্রশ্ন তো করবে না, প্রশ্ন করতে পারে হাইড্রার কোন জায়গায় নিডোসাইট থাকে না। স্পেশালি নিডোসাইট কিন্তু কোষিকায় থাকে, দেহকাণ্ডের আশেপাশে এই জায়গায় দেখতেও পাওয়া যেতে পারে, বাট বেশিরভাগই কোষিকায় থাকে। কিন্তু একমাত্র এমন এক জায়গা আছে যে জায়গায় নিডোসাইডের নও থাকবে না, অর্থাৎ পদচাকতিতে কোনো নিডোসাইড থাকবে না। সেকেন্ড একটা বিষয়, বুদবুদ গ্যাস কি, এটাও চলনে সাহায্য করে, কিন্তু এটা কোথার থেকে উৎপন্ন হবে, পদচাকতি, এটা দেহকাণ্ড থেকে উৎপন্ন হবে না, কিংবা হাইপোস্টোম থেকে উৎপন্ন হবে না। এটা মনে রাখতে হবে যে বুদবুদ গ্যাস কোথায় পাওয়া যায়, ঠিক আছে, এটা একটু মাথার মধ্যে রাখবা। তো এগুলো তথ্য তোমাদেরকে বলবো, সমস্যা নেই, এটা নিয়ে প্যারা খায়ও না। তো এগুলো নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। এই জিনিস কি বুঝতে পারছো? ওকে, এটা কি বুঝতে পেরেছেন দেখি বলেন, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি রে। না না না, আমি কেবলই ঢুকছি, শুরু করছি, আমি কেবলই ঢুকছি, আমি তোকে কল দিচ্ছি একটু পরে, দিচ্ছি একটু পরে। ওকে ওকে ফাইন, এটা কি বুঝতে পারছো বলো, এটা কি ক্লিয়ার? একটু আমাকে জানান ভাইয়া, আমরা এখন সামনে চলে যাব। আমি তো আগেই বলেছি যে হাইড্রা আমরা জাস্ট কি গুছিয়ে দিব তোমাকে, এবং দেখবা যে এই তথ্যগুলি তোমাদের লাগবে, তাই না? ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা নেক্সট ক্লাসে, মানে নেক্সট টপিকে চলে যাই।
ওকে, আমরা এবার একটু নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক, হাইড্রার বাহ্যিক গঠন শেষ, এবার আসো অভ্যন্তরীণ গঠন নিয়ে একটু কথা বলি। অভ্যন্তরীণ গঠন, এখান থেকে খুবই খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে। তাহলে বুঝতেই পারতেছো, দেখো পড়া কিন্তু খুবই কম, খুবই কম, অত্যন্ত কম। জাস্ট তোমাকে ফোকাসে থাকতে হবে যে কি কি জিনিস পড়তে হবে, সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট তোমাকে জানতে হবে যে কি কি জিনিস আমাকে এখান থেকে পড়তে হবে। তো চলো অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে আগে আমরা এদের ক্লাসিফিকেশনটা করে নিই, যে ক্লাসিফিকেশনটা বলতে কি কি ভাগ আছে। যেমন দেখো, অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে হাইড্রা দ্বিস্তরী প্রাণী হয়। কয় স্তরী প্রাণী হয়? আমরা আগে একটু পাশে লিখে রাখি, যেটা হচ্ছে দ্বিস্তরী, ঠিক আছে? দ্বিস্তরী। আমাদের হাইড্রা কয় স্তরী হয়? দ্বিস্তরী হয়। মনে রাখবা, হাইড্রা যেহেতু দ্বিস্তরী, এই জন্য ওদের ভ্রূণ স্তর দুইটা, অর্থাৎ অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম নামে দুইটা ভ্রূণ স্তর থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, হাইড্রার অ্যাক্টোডার্ম পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হয়, ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হবে, তখন এপিডার্মিস তৈরি করবে। কি তৈরি করবে? এপিডার্মিস, ঠিক আছে? এপিডার্মিস, বাইরের ত্বক, বা এটাকে আমরা কি বলে থাকি? বহিত্বক বলে থাকি। কি বলে থাকি? বহিত্বক। ওকে, ফাইন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ওদের ভিতরে আবার আরেকটা ত্বক আছে, আরেকটা স্তর আছে, যার নাম হচ্ছে এন্ডোডার্মিস। এটাকে আমরা কি বলবো? এন্ডোডার্মিস বলবো, ঠিক আছে? এন্ডোডার্মিস, বা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি অন্তত্বক, এবং এর একটা স্পেশাল নাম আছে। স্পেশাল নামটা কি? স্পেশাল নামটা কি ভাইয়া? স্পেশাল নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এখন প্রশ্ন আসে, গ্যাস্ট্রোডার্মিস কেন বলা হয়? তোমাদের মনের মধ্যে জাগতে পারে না যে খালি পড়ে আসছি গ্যাস্ট্রোডার্মিস, এখন এটা গ্যাস্ট্রোডার্মিস নামকরণ কেন করা হয়েছে? চলো এটা আমরা একটু পরে বলি, যেহেতু এপিডার্মিসটা আগে শেষ করি, তারপরে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে যাব। ওকে, এখন আরেকটা জিনিস খেয়াল করো, এপিডার্মিস বহিত্বক এবং এন্ডোডার্মিস অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস, ধরো এটা দুইটা পাউরুটির মতো, এটা একটা পাউরুটি, ওইটা একটা পাউরুটি। আমরা ছোটবেলায় স্যান্ডউইচ খাইনি, এরকম খুব কম পরিমাণ মানুষই আছে, সেটা নিয়ে তো পড়া মানে প্যারা না। কিন্তু দেখবা যে স্যান্ডউইচে দুইটা পাউরুটি লেয়ার থাকে, তাই না? বাইরে একটা, ভিতরে একটা, উপরে নিচে। স্যান্ডউইচের ভিতরে কি থাকে? কিছু চিজ থাকে, মাংস থাকে, আরো অনেক কিছু থাকতে পারে, বা ব্রেড জেলি খেয়েছো সবাই, ওই জেলি থাকে। ঠিক তেমনই এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝখানে এরকম একটা জেলি আছে। কোনটা? যার নাম কি? যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। কার নাম কি? নাম কি? মেসোগ্লিয়া। তো আমরা মেসোগ্লিয়া সম্পর্কে আগে একটু ছোট্ট তথ্য দিই, তাহলে মেসোগ্লিয়ার পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। মেসোগ্লিয়া, প্রশ্ন হচ্ছে এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মতো কি মেসোগ্লিয়াও একটা স্তর? না, মেসোগ্লিয়া কোনো স্তর না। এটাকে সুন্দর করে যদি বলি, তাহলে এটাকে বলা যেতে পারে সংযোগকারী স্তর। মানে আলাদা এপিডার্মিস এন্ডোডার্মিসের মতো না, বাট এটাকে বলা হয় সংযোগকারী স্তর। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এপিডার্মিস এন্ডোডার্মিসের মতো মেসোগ্লিয়াকে স্তর হিসাবে চিন্তা করি না? কারণ হচ্ছে যে এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মধ্যে 7 ধরনের এবং 5 ধরনের কোষ আছে। আর মেসোগ্লিয়ার তথ্য যদি বলি, স্পেশাল তথ্য দেখো, প্রথমেই মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, অর্থাৎ এর মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু নেই। তার মানে এর মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, 1। 2 নম্বর হচ্ছে, যদি তুমি একটু ধরলে কেমন লাগবে? জেলির মতো। কিসের মতো লাগবে? জেলির মতো। এবং 3 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে অন্তকঙ্কাল। যেহেতু ওদের আলাদা কোনো অস্থি দ্বারা বা তরুণাস্থি দ্বারা কঙ্কাল তন্ত্র নেই, মেসোগ্লিয়ায় অন্তকঙ্কাল হিসাবে কাজ করে। কি করবে? অন্তকঙ্কাল হিসাবে কাজ করবে। তাহলে এটা কেমন হচ্ছে? মেসোগ্লিয়া কিসের মতো হয়? অকোষীয়, কোনো কোষীয় অঙ্গাণু নেই। ধরতে কেমন? জেলির মতো নরম। এবং ভিতরে এটা আসলে কি কাজ করে? দুইটা কাজ করে। এক হচ্ছে অন্তকঙ্কাল, অর্থাৎ স্ট্রাকচার তৈরি করে, গঠনটা তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয় জিনিসটা, এই যে সংযোগকারী স্তর লেখা আছে না, সংযোগকারী কার মধ্যে সংযোগ করবে? এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মাঝখানে সংযোগ করবে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মধ্যে কে সংযোগ করে, তাহলে অ্যান্সার কি দিব ভাইয়া? মেসোগ্লিয়া দিব। এখন এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, তোমরা আমি জানি অপেক্ষায় আসো যে এটা চিন্তা করতেছো যে আরে বাপরে বাপ, এইখানে তো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি কি একটা বাজে ছবি আঁকা লাগতো, কত কিছু পড়া লাগতো। না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এপিডার্মিস আর এন্ডোডার্মিসের যে কোষগুলো আছে সেই নামগুলো জানা। যেমন দেখো, প্রথমে আমি যদি কোষগুলোর নামের কথা বলি, এপিডার্মিসের টোটাল 7টা কোষ থাকে। কয়টা? 7টা। 1 নাম্বার হচ্ছে পেশি আবরণী কোষ, পেশি আবরণী, ঠিক আছে? এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো। 2 নাম্বার হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। 2 নাম্বার কি? ইন্টারস্টেশিয়াল কোষ, স্টেশিয়াল। এগুলো নিয়ে আমরা সব আস্তে আস্তে বিস্তারিত বলবো, হালকা হালকা, যেগুলো আমাদের লাগবে। 3 নাম্বার হচ্ছে সংবেদী কোষ, সংবেদী
4 নাম্বার হচ্ছে স্নায়ুকোষ, স্নায়ুকোষ। 5 নাম্বার হচ্ছে গ্রন্থিকোষ, গ্রন্থিকোষ। 6 নাম্বার হচ্ছে জনন কোষ, কোন কোষ? জনন কোষ। এবং 7 নাম্বার যদি জিজ্ঞেস করো, 7 নাম্বার কোষ, 7 নাম্বার কোষ হচ্ছে নিডোসাইট। এখন প্রশ্ন হচ্ছে এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে জানো? কারণ আমরা যখন এন্ডোডার্মিসে যাব, এখন আমরা চলো একটু এন্ডোডার্মিসের কথা বলি। এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে মোটামুটি 5 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের। যেমন এপিডার্মিসের ক্ষেত্রে যেটা পেশি আবরণী ছিল, এদের ক্ষেত্রে এই নামটা হয়ে যায় পুষ্টিকোষ। কাজের দিক থেকে একটু আলাদা, কিন্তু এই জন্য নামকরণ করা হয়েছে পুষ্টিকোষ। 2 নাম্বার, ওদেরও ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এদেরও ইন্টারস্টেশিয়াল কোষ থাকবে, ইন্টারস্টেশিয়াল কোষ থাকবে, ঠিক আছে, ইন্টারস্টেশিয়াল। ওকে ফাইন। 3 নাম্বার, ওদেরও সংবেদী কোষ আছে, হ্যাঁ আছে, এদেরও সংবেদী কোষ আছে। 4 নাম্বার, ওদের স্নায়ু কোষ আছে, আছে, এদেরও স্নায়ু কোষ আছে, আছে। 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, 5 নাম্বার, ওদেরও গ্রন্থি কোষ আছে, এদেরও গ্রন্থি কোষ আছে। 6 নাম্বার, না 6 নাম্বার তো নাই, তার মানে এই দেখো এপিডার্মিসের মধ্যে 7টা কোষের মধ্যে প্রথম যে 5টা কোষ আছে, পেশি, কোপরণী, ইন্টারস্টিশিয়াল, সংবেদী, স্নায়ু, গ্রন্থি, ওদের ক্ষেত্রেও সেম সেম বাট ডিফারেন্ট। কি ডিফারেন্ট? নো মানি নো হানি না, পেশি আবরণী নামের পরিবর্তে ওদের কোষের নাম হচ্ছে পুষ্টিকোষ, বাকি 4টা কোষের নাম একই রকম। তবে হ্যাঁ, এদের পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষের কাজ একটু ডিফারেন্ট, আর ওদের পুষ্টিকোষ, গ্রন্থি কোষের কাজ ডিফারেন্ট। বাট ইন্টারস্টিশিয়াল, সংবেদী, স্নায়ু এপিডার্মিসে যা যা করে, ইন্টারস্টিশিয়াল, সংবেদী, স্নায়ু এন্ডোডার্মিসে তাই তাই করে, এখানে কোনো ডিফারেন্ট নেই। আর বিশেষ করে এই যে 2টা কোষ দেখতে পাচ্ছ, জনন কোষ এবং নিডোসাইট, এই 2টা কোষের প্রশ্ন বেশি আসে যে কোন 2টি কোষ বা কোন কোষটি আমাদের ইয়ার মধ্যে পাওয়া যায় না, কিসের মধ্যে পাওয়া যাবে না, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যাবে না। তাহলে এই নামগুলো খুবই ভালোভাবে মনে রাখতে হবে। তো প্যারা নেওয়ার কিছু নাই, খালি এই কথাটাই, যে এই জিনিসটা মনে রাখতে হবে যে জনন কোষ এবং নিডোসাইট এপিডার্মিসে থাকে, এন্ডোডার্মিসে থাকে না। এখন আসো ওই প্রশ্নের অ্যান্সারটা দিই যে ভাইয়া এটাকে কেন গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। এই যে ডার্মিস শব্দটা ব্যবহার করা হয়েছে না, এই ডার্মিস মানে হচ্ছে ত্বক, এটা তো আমরা জানি, না জানলে এখন জেনে নাও। গ্যাস্ট্রো কেন বলা হয়েছে? শোনো, মেডিকেল ভাষায় পরিপাকতন্ত্রের যে ডাক্তার, মানে ধরো তোমার পাকস্থলীতে একটু যদি সমস্যা হয়, তুমি যে ডাক্তারের কাছে যাবা, বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের যদি সমস্যা হয়, যে ডাক্তারের কাছে যাবা, তাকে বলা হয় গ্যাস্ট্রোএন্টারোলজির ডিপার্টমেন্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগীয় প্রধান বা এরকম কিছু বলা হয়। গ্যাস্ট্রো মানেই হচ্ছে পরিপাক। গ্যাস্ট্রো শব্দের অর্থ কি? পরিপাক। তার মানে এই এন্ডোডার্মিসের ম্যাক্সিমাম কোষগুলো, অর্থাৎ জাত কোষ আছে, পুষ্টিকোষ, গ্রন্থিকোষ, এরা খাদ্য পরিপাকে সাহায্য করে। এই কারণে এই এন্ডোডার্মিসের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এখন তুমি প্রশ্ন করতে পারো এপিডার্মিস কি তাহলে খাদ্য পরিপাকে সাহায্য করবে না? না, এপিডার্মিস কোনো খাদ্য পরিপাকে সাহায্য করে না, এই জন্য এর নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তার মানে গ্যাস্ট্রো শব্দটা মানেই বুঝবা যে হচ্ছে পরিপাক। তাহলে এই কোষগুলো আমরা পড়বো। এখন আসো এই কোষগুলোর যে বিস্তারিত জিনিসগুলো আছে, এগুলো এখন আসলে আমাদের কতটুকু পড়া দরকার। এর মধ্যে একটা কথা তোমাদেরকে বলি, যেমন দেখো এপিডার্মিসের কোষের কথা বলি। এখন মনে হতে পারে যে ভাই এপিডার্মিসে তো আমরা একটা ছবি দেখছিলাম, তাই না, যে এরকম একটা ছবি দেখছিলাম, এই ছবিকে আমাদের আঁকার দরকার আছে? আর না, আমাদের আর ছবি আঁকার কোনো প্রয়োজন নাই। তারপরে তোমাদেরকে একটু দেখাই যে এরকম একটা ছবি দেখছিলাম, তাই না, এরকম একটা ছবি ছিল, যে এরকম একটা ছবি ছিল, যে এই এরকম পেশি আবরণী কোষের একটা ছবি ছিল। দেখো ছবিটার ক্ষেত্রে আমাদের ছবি আঁকা লাগবে না, তারপর আমি তোমাদেরকে বলি। ধরো এইটা হচ্ছে পেশি আবরণী কোষ, সম্পূর্ণ যে জিনিসটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের ভিতরে গ্রন্থি কোষ বা তোমার হচ্ছে কোষ গহ্বর, যে জিনিসগুলো থাকা দরকার সেগুলো আছে, যে এগুলো কোষ গহ্বর, তারপর মায়োনিম, সুতা, অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায়। তারপরে আবার ধরো সাপোজ এদের মাঝখানে কেন্দ্রীয় অংশে নিউক্লিয়াস থাকে, এদেরও মনে করো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে। এখন যে জিনিসটা আমাদের আসলে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকের কাজ পড়া। কি পড়া? কাজ পড়া। যেমন দেখো এটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এটার নাম কি? এটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ, ঠিক আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এটাকে আমরা একটু স্লাইড নিয়ে নিই। ওকে, এটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। ওকে, পেশি আবরণী কোষ, আবরণী। এই পেশি আবরণী কোষের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, এই পেশি আবরণী কোষের এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কোষ গহ্বর। এটা কি? এটা হচ্ছে কোষ গহ্বর। আবার অনেক সময় বলা হয়ে থাকে এখানে গ্রন্থি কোষও দেখা যায়। এই যে সুতাগুলো দেখতে পাচ্ছ, এই সুতা,
এই সুতাগুলোর নাম হচ্ছে মায়োনিম সুতা। এটাকে কি বলা হয়? মায়োনিম সুতা। এই মায়োনিম সুতার কাজ কি, বা এই প্রশ্নটা আসে যে মায়োনিম সুতা কোথায় দেখা যায়? মায়োনিম সুতা কোথায় দেখা যায়? পেশি আবরণী কোষের ভিতর দেখা যায়। যদি জিজ্ঞেস করা হয় কাজ কি, কাজ হচ্ছে সংকোচন প্রসারণে সাহায্য করে। কি করবে? সংকোচন প্রসারণে সাহায্য করবে। ঠিক আছে, সংকোচন ও প্রসারণে সাহায্য করে এই মায়োনিম সুতা। তাহলে দুইটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। এক, মায়োনিম সুতা কোথায় দেখা যায়? পেশি আবরণী কোষের মাধ্যমে। দুই, মায়োনিম সুতার কাজ কি? সংকোচন প্রসারণে সাহায্য করে থাকে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? সেকেন্ড আরেকটা কথা মনে রাখবে, এই পেশি আবরণী কোষের বাইরের দিকে, এই যে একেবারে বাইরের দিকে এই জায়গায় কিউটিকল আবরণ থাকে। এই জায়গাটা হচ্ছে কিউটিকল আবরণ থাকে। তার মানে সবার বাইরে পেশি আবরণী কোষের বাইরের দিকে কি থাকবে? কিউটিকল আবরণ থাকবে। যেরকম কিউটিকল আবরণ থাকবে। কিউটিকল একটা মোমের আস্তরণ, পানি অভেদ্য। ঠিক আছে, কিউটিকল, কিউটিকল আবরণ থাকবে। কিউটিকলের একটা আবরণ থাকবে। এবং পাশাপাশি এই পেশি আবরণী কোষের ভিতরে এই যে ছোট ছোট কতগুলো দানা দেখা যায়, এগুলোকে বলা হয় মিউকাস দানা। এই দানাগুলোর নাম কি? এগুলোকে বলা হবে মিউকাস দানা। তাহলে যেই শব্দগুলো বলছি এই জিনিসগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে, যে এগুলো কোথায় দেখা যায় এবং কাজ কি? মিউকাস দানা। এই মিউকাস দানা কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। কি ক্ষরণ করা? মিউকাস ক্ষরণ করা। মিউকাস ক্ষরণ করা। তাহলে এর অন্যতম, অর্থাৎ পুরা পেশি আবরণী কোষের কাজ যদি জিজ্ঞেস করা হয়, যদি তোমাকে কেউ আস্ক করে যে ভাইয়া সব বাদ দেন, আমার পেশি আবরণী কোষের কাজ বলেন, অর্থাৎ এই পেশি আবরণী কোষের কাজ বলেন, তাহলে কাজ হচ্ছে এর নামের মধ্যেই লেখা আছে। অর্থাৎ একদিকে পেশির মতো সংকোচন প্রসারণে সাহায্য করে, দুই নাম্বার হচ্ছে একদিকে আবরণের মতো কাজ করে, অর্থাৎ বাইরের ত্বককে বা আবরণ হিসাবে কাজ করে। তাহলে নামের মধ্যেই কি আছে? এর সবকিছু দেওয়া আছে। অর্থাৎ একদিকে সংকোচন প্রসারণে সাহায্য করবে, অন্যদিকে কি কাজ করবে? আবরণের মতো কাজ করবে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে কি পড়লাম? প্রশ্ন আসতে পারে কিউটিকল দানা কোথায় থাকে, কিউটিকল আবরণ কোথায় থাকে? অ্যান্সার কি দিবা? পেশি আবরণ। ঠিক আছে, কিউটিকল, কিউটিকল কোথায় থাকে? পেশি আবরণী। মিউকাস দানা কোথায় থাকে? পেশি আবরণী। মায়োনিম সুতা কোথায় থাকে? পেশি আবরণী। কাজ কি, বা দেখা গেছে যে সংকোচন প্রসারণ বা আবরণের মতো কাজ করে কি? পেশি আবরণী। এখন দুই পেশি আবরণী কোষের মাঝে তো অনেক কিছুই থাকে। চলো এখানে আমরা আরো দুটা কোষ নিয়ে তোমাদের একটু কথা বলি। দুই পেশি আবরণী কোষের মাঝখানে স্পেশালি কে থাকবে? দেখো, এই দুই পেশি আবরণী কোষের মাঝখানে অনেক কিছুই থাকে। তার মধ্যে একটা কোষ আছে, যেরকম একটা কোষ আছে, এই কোষের নাম হচ্ছে সংবেদী কোষ। এই কোষের নাম কি? সংবেদী কোষ। এই সংবেদী কোষের এরকম একটা সুতার মতো অংশ বের হয়, যে এরকম একটা সুতার মতো অংশ বের হয়। ঠিক আছে, এরকম একটা সুতার মতো অংশ বের হয়। তাহলে এই পেশি আবরণী কোষের মাঝখানে কে আছে? সংবেদী কোষ। এটার নাম হচ্ছে সংবেদী। ঠিক আছে, সংবেদী কোষ। সংবেদী কোষের অন্যতম কাজ কি? সংবেদী কোষের অন্যতম কাজটাই মনে রাখা দরকার। সংবেদী কোষের এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে সংবেদী রোম। এটাকে কি বলা হয়? সংবেদী রোম। এইটা মূলত পেশি আবরণী কোষকে ভেদ করে বাইরে বের হয়, যেমন ওয়ান কাইন্ড অফ লোমের মতো। আমাদের গায়ে যেমন অনেক লোম থাকে না, এরকম লোমের মতো এই সংবেদী রোমটা পেশি আবরণী কোষকে বাইরে ভেদ করে বের হয়। কেন বের হয়? যেহেতু হাইড্রা সবসময় পানির মধ্যে থাকে, এটা স্থলজ প্রাণী না, এটা হচ্ছে সবসময় জলজ প্রাণী। তো পানির মধ্যে, এখন আমি যদি কাজ বলি তাহলে বুঝতে পারবা, পানির মধ্যে তাপ, চাপ, উদ্দীপনা, আলো না মানে তাপ, চাপ, উদ্দীপনা, এই বিভিন্ন ধরনের উদ্দীপনা সংবেদী রোম গ্রহণ করে। তার মানে সংবেদী রোমের কাজ হচ্ছে, কাজ কি? বাইরে হতে বা বাহিরে হতে। কোথা থেকে? বাহিরে হতে তাপ, চাপ, আলো। তাপ, তারপর হচ্ছে চাপ, তারপর হচ্ছে উদ্দীপনা। আলো বারবার বলছি, উদ্দীপনা। এই তিনটা জিনিস, ঠিক আছে, এই তিনটা জিনিস গ্রহণ করে। তাহলে এই যে এই সংবেদী রোমের মাধ্যমে পানি থেকে তাপ, চাপ, উদ্দীপনা এগুলো গ্রহণ করবে, করে সংবেদী রোম বা সংবেদী কোষকে পাঠাবে। সংবেদী কোষের নিচের দিকে আরেকটা দেখতে পাচ্ছ রোম আছে। এই রোমটা মূলত স্নায়ু কোষের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? স্নায়ু কোষ। অর্থাৎ এর নিচে কি থাকে? যেরকম করে স্নায়ু কোষ থাকে। এই যে এই জায়গায় হচ্ছে স্নায়ু কোষ থাকে। তো হাইড্রার তো ব্রেন নেই, আমাদের যেমন ব্রেন আছে ওদের তো ব্রেন নেই। অর্থাৎ এই যে সংবেদী কোষ বাইরে থেকে তাপ, চাপ, উদ্দীপনা গ্রহণ করলো, সেইটা কাকে দিয়ে দিবে? স্নায়ু কোষকে দিয়ে দিবে। কাকে দিয়ে দিবে? স্নায়ু কোষকে দিয়ে দিবে। তাহলে স্নায়ু কোষের কাজ কি? আমরা যদি স্নায়ু কোষের কাজ পড়ি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকের কাজ পড়া। স্নায়ু কোষের কাজ যদি জিজ্ঞেস করো কাজ, তাহলে স্নায়ু কোষের কাজ হচ্ছে সংবেদী কোষ থেকে যে উদ্দীপনাটা গ্রহণ করবে তাকে বিচার বিবেচনা করে এখন পরবর্তীতে কি কাজ করা দরকার সেই কাজটা করবে। মানে সংবেদী কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করবে, প্রথম কাজ হচ্ছে সংবেদী
কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে, ঠিক আছে, উদ্দীপনা গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করা বা সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ, সেই অনুযায়ী কি করবে, সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত, যেহেতু ওদের ব্রেন নেই তার মানে সবকিছু সিদ্ধান্ত কে গ্রহণ করবে, স্নায়ু কোষ গ্রহণ করবে। দেখো যেমন মনে করো তোমাদের একটা উদাহরণ দেই, এই যে দেখো একটা কলম, মনে করো এটা আমি এখানে একটা বাড়ি দিলাম, তাহলে আমি একটু ব্যথা পাইলাম, এই ব্যথার উদ্দীপনাটা আমার সংবেদী কোষের মাধ্যমে কোথায় পৌঁছেছে, ব্রেনে। এখন ব্রেন থেকে কি এই উদ্দীপনাটাকে আমার ভালো লাগছে, খারাপ লাগছে, তার মানে আমি এখন যদি কন্টিনিউয়াসলি এরকম বাড়ি দিই, এই জায়গায় কি আমার হাতটা রাখার দরকার আছে? এই যে কন্টিনিউয়াসলি আমি বাড়ি দিচ্ছি, এটা সংবেদী স্নায়ুর মাধ্যমে আমার ব্রেনে পৌঁছাচ্ছে। এখন ব্রেন চিন্তা করতেছে না এই ব্যথা তো ভালো লাগতেছে না, তাহলে আমার হাতটাকে কি উদ্দীপনা দিবে, ব্রেন থেকে একটা উদ্দীপনা বা নির্দেশনা দিবে যে হাতটা এখান থেকে সরাই ফেলবো। তো ওদের তো ব্রেন নেই, ওদের তো মস্তিষ্ক নেই, এই জন্য সংবেদী কোষ বাইরে থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা গ্রহণ করে, গরম ঠান্ডা আঘাত সবকিছু উদ্দীপনা গ্রহণ করে সেটাকে স্নায়ু কোষকে দেয়। স্নায়ু কোষ ওয়ান কাইন্ড অফ ব্রেনের মতো কাজ করে, অর্থাৎ ওইটাকে বিশ্লেষণ করে যে এটা কি ভালো নাকি খারাপ নাকি তার জন্য হুমকি, সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে। যদি ভালো হয় ঠিক আছে ওকে, খারাপ হলেও সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত গ্রহণ করার কাজ কার, স্নায়ু কোষের। কথা কি বুঝতে পারছো? এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে। এই স্নায়ু কোষের মানে সংবেদী কোষের মাঝে ফাঁকা ফাঁকা জায়গায় খুব ইম্পর্ট্যান্ট একটা কোষ থাকে, যেই কোষের নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তার মানে অবস্থানের দিক থেকে দেখো, একসাথে কিন্তু আমি এখানে অবস্থানের কথা বলছি, খেয়াল করে দেখো। যদি জিজ্ঞেস করা হয় সংবেদী কোষ কোথায় থাকে, দুই পেশী আবরণী কোষের মাঝখানে থাকে। যদি জিজ্ঞেস করা হয় ইন্টারস্টিশিয়াল কোষ, এই কোষের নাম কি, এই কোষের নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। খুবই ইম্পর্টেন্ট, ইন্টারস্টেশিয়াল, ঠিক আছে, ইন্টারস্টেশিয়াল কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যতগুলো কোষ আছে তার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে এই ইন্টারস্টেশিয়াল কোষ থেকে আসে। তো প্রশ্ন করতে পারে যে ইন্টারস্টেশিয়াল কোষ, এই ইন্টারস্টেশিয়াল কোষ কোথায় অবস্থান করে, তাহলে দুই পেশী আবরণী কোষের মাঝখানে অবস্থান করে। এখান থেকে কেন ইম্পর্টেন্ট, চলো সেই ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদেরকে বলি। যেমন প্রথম তথ্য, ইন্টারস্টেশিয়াল কোষ পুনরুৎপত্তি থেকে শুরু করে যে কোনো ক্ষতস্থান পূরণ, তার মানে কাজের দিক থেকে, কাজের কথা যদি জিজ্ঞেস করো, কাজের দিক থেকে ক্ষতস্থান পূরণ, ঠিক আছে, ক্ষতস্থান পূরণ, পুনরুৎপত্তি, এই কাজগুলো করে থাকে। পুনরুৎপত্তি, ক্ষতস্থান পূরণ, পুনরুৎপত্তি সব কাজগুলো করে থাকে। শুধুমাত্র পুনরুৎপত্তি না, যে কোনো অঙ্গ তৈরি করতে চায়, যেমন হচ্ছে ওই যে একটু আগে তোমাদেরকে বললাম, মুকুল তৈরি করবে, ইন্টারস্টেশিয়াল কোষ তৈরি করবে। তোমার জননাঙ্গ তৈরি করবে, ইন্টারস্টেশিয়াল কোষ তৈরি করবে। তবে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, এই তথ্যটা একেবারে ভালো করে মার্ক করে মনে রেখো, মানে একেবারে স্টার দিয়ে মনে রেখো, এটা পরীক্ষায় আসতে পারে, রিটেনের জন্য আসতে পারে। সেটার নাম হচ্ছে টটিপটেন্সি। 45 দিন পর পর, কতদিন পর পর, 45 দিন পর পর, ঠিক আছে, সব কোষ, যত কোষ আছে, যেগুলো কোষগুলো আমরা তোমাদেরকে একটু আগে দেখালাম, পেশী আবরণী কোষ, তারপরে সংবেদী কোষ, স্নায়ু কোষ, যত কোষ আছে এই সব কোষ কি হয়, পরিবর্তন হয় বা রিপ্লেস হয়, মানে হচ্ছে তোমার পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়। পরিবর্তন কে করবে, ইন্টারস্টেশিয়াল করবে। এই যে 45 দিন পর পর হাইড্রার দেহে যত কোষ আছে সুন্দর করে রিপ্লেস করে, নতুন করে তৈরি করে, পরিবর্তন করে, এই ক্ষমতাটাকে আমরা কি বলবো, ক্ষমতাকে বলা হয় টটিপটেন্সি। এটা পরীক্ষায় আসে, টটিপটেন্সি, ঠিক আছে। এই ক্ষমতাটাকে আমরা কি বলবো, এই ক্ষমতাকে আমরা বলবো হচ্ছে টটিপটেন্সি। তাহলে প্রথম প্রশ্ন আসবে, টটিপটেন্সি বা প্রতিস্থাপন করবে কে, ইন্টারস্টেশিয়াল কোষ। কতদিন পর পর, 45 দিন পর পর। কথা কি বুঝাইতে পারছি? এটা খুবই 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 ইম্পর্টেন্ট যে টটিপটেন্সি কি, 45 দিন পর পর হাইড্রার দেহের সমস্ত কোষ রিপ্লেস করে কে, ইন্টারস্টেশিয়াল কোষ, মানে প্রতিস্থাপন করে, এটাকে বলে টটিপটেন্সি। কে করবে, ইন্টারস্টেশিয়াল। কতদিন পর, 45 দিন পর। এটা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। কাজগুলো রিটেনের জন্য, হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞেস করতেছ না, এটা কিন্তু রিটেনের জন্য, রিটেন এমসিকিউ দুটার জন্যই। ধরো এরকম দিয়ে দিল যে হাইড্রার নিচের এই কোষগুলোর কাজ, একটি করে কাজ লেখো, মানে প্রত্যেকটা কোষের একটি করে কাজ লেখো। ধরো পেশী আবরণী কোষের কাজ কি, তারপরে তোমাকে বললো যে ইন্টারস্টেশিয়াল কোষের কাজ কি,
বা তোমাকে বললো যে সংবেদী কোষের কাজ কি, স্নায়ু কোষের কাজ কি, প্রত্যেকটা কাজের কাজ হচ্ছে একটা করে। তারপরে তোমাকে এটাও দিতে পারে টটিপটেন্সি কি, 45 দিন পর পর, বা অবজেক্টিভে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন কোষ করে টটিপটেন্সি, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। কতদিন পর পর হয়? 45 দিন পর পর। তাহলে আমাদের এই গেল হচ্ছে হাইড্রার কথাবার্তা। এখন আসো একটা স্পেশাল কোষের কথা বলবো। তো স্পেশাল কোষের কথা বলতে গেলে সেটা হচ্ছে এই যে পেশী আবরণী কোষের দুই পাশে মাঝখানে এই জায়গায় একটা স্পেশাল কোষ থাকে, যেরকম করে শিকারী অঙ্গ থাকে, যেরকম একটা শিকারী অঙ্গ থাকে। এই শিকারী অঙ্গের নাম হচ্ছে নিডোসাইট। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিডোসাইট। এই অংশটা থাকে নিডোসাইট। নিডোসাইট নিয়ে আমি আলাদা আলোচনা করবো, এই স্লাইডে না। তার মানে আমাদের নিডোসাইটের অবস্থানটা কি জানতে পারলাম? নিডোসাইটের অবস্থানও থাকে হচ্ছে দুই পেশী আবরণী কোষের মাঝখানে। তো নিডোসাইটের কি অনেক তথ্য পড়তে হবে, তো আমি এখানে আর লিখবো না, আমি নিডোসাইটকে আলাদা স্লাইডে আলাদাভাবে বর্ণনা করবো, ঠিক আছে? চলো। আর গ্রন্থি কোষ, জনন কোষ মূলত পেশী আবরণী কোষের মধ্যে, মানে তুমি চাইলে এগুলোকে গ্রন্থি কোষও বলতে পারো, এগুলোকে গ্রন্থি কোষও বলতে পারো। যদি বলি গ্রন্থি কোষও বলতে পারো। তো গ্রন্থি কোষের প্রধান, অর্থাৎ এপিডার্মিসের ক্ষেত্রে গ্রন্থি কোষের প্রধান কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা। এর কাজ হচ্ছে মিউকাস, পিচ্ছিল ধরনের পদার্থ, মিউকাস ক্ষরণ কি করবে? মিউকাস ক্ষরণ করবে, লেগে থাকতে সাহায্য করবে। মিউকাস ক্ষরণের মাধ্যমে কি? লেগে থাকতে, কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করবে, অর্থাৎ বাইরে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করবে। গ্রন্থি কোষ থেকে ওরকম প্রশ্ন আসে না, মানে চাইলে গ্রন্থি কোষ বাদ দিতে পারো। পেশী আবরণী কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট কোষ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে আলাদাভাবে নিডোসাইট, যেটা আমরা এখন একটু পরে তোমাদেরকে আলাদাভাবে বর্ণনা করব। কথা কি ক্লিয়ার? ওকে, তো চলো আমরা নিডোসাইট নিয়ে কথা বলি। নিডোসাইট, ঠিক আছে? ওকে, আচ্ছা, নিডোসাইটে যাওয়ার আগে আমরা আরেকটা কোষ নিয়ে একটু কথা বলে যাই, সেটার নাম হচ্ছে এন্ডোডার্মিসের কোষ। প্রশ্ন জাগতে পারে যে ভাই এন্ডোডার্মিসকে এখন আপনি আবার সেই 5টা কোষের কথা বলবেন, ধরেন পেশী আবরণীর মতো পুষ্টিকোষকে নিয়ে কথা বলবেন। হ্যাঁ, পুষ্টিকোষ নিয়ে কথা বলবো। ভাই ইন্টারস্টিশিয়াল কোষ আপনি পেশী আবরণীতে যা বলেছেন, আবার কি এন্ডোডার্মিসের ক্ষেত্রে অন্য কথা বলবেন? না। সংবেদী কোষ, স্নায়ু কোষের ক্ষেত্রে এপিডার্মিসে যা বলেছি মানে এন্ডোডার্মিসের ক্ষেত্রে সেম কথা। অর্থাৎ ধরো তোমার প্রশ্ন তুমি পড়ে গেছো, এরকম মাকাল হওয়া যাবে না, ঠিক আছে? কেন মাকাল হওয়া যাবে না? ধরো তোমাকে আমরা পড়াইছি কি, যে এপিডার্মিসে ইন্টারস্টিশিয়াল কোষ 45 দিন পর পর টটিপটেন্সি করে, পুনরুৎপত্তি করে, বা ক্ষতস্থান পূরণ করে, যে কোনো কাজ করে। এখন তোমার প্রশ্নটা এরকম আসলো, এন্ডোডার্মিসের ক্ষেত্রে এই কাজটা কে করে? এখন তুমি চিন্তা করলা ভাইয়া তো এন্ডোডার্মিসকে পড়ায় নেই, তার মানে এন্ডোডার্মিসে কি করবে? মনে রাখবা, ইন্টারস্টিশিয়াল কোষ এপিডার্মিসে যা করবে এন্ডোডার্মিসে তাই করবে। সংবেদী কোষ এপিডার্মিসে যা করবে এন্ডোডার্মিসেও তাই করবে। স্নায়ু কোষ এপিডার্মিসে যা করবে এন্ডোডার্মিসেও তাই করবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই দুইটা কোষে। কোন দুইটা কোষে? স্পেশালি হচ্ছে পুষ্টিকোষ আর একটা হচ্ছে গ্রন্থিকোষ। এই দুইটা কোষের পার্থক্য, অর্থাৎ এই পুষ্টিকোষ আর গ্রন্থিকোষ, এই দুইটা কোষের কাজ এপিডার্মিসের মতো না, এটা তো আলাদা। তাহলে আমরা 1 নম্বর কোষের কথা কি বললাম? সেটা হচ্ছে পুষ্টিকোষ। পুষ্টিকোষ, ঠিক আছে? পুষ্টিকোষ। আরেকটা কথা কি বলছি? গ্রন্থিকোষ। এর গ্রন্থিকোষের কাজটা একটু ডিফারেন্ট। গ্রন্থিকোষ, গ্রন্থিকোষ। এখন প্রশ্ন হচ্ছে কেন ডিফারেন্ট? চলো আমাদেরকে দেখাই। যেমন দেখো, নামই দেওয়া আছে পুষ্টিকোষ, তার মানে প্রথমত কাজের কথা যদি জিজ্ঞেস করা হয়, কাজের দিক থেকে এর কাজ হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করবে। তার মানে একটাই কাজ, সেটা হচ্ছে খাদ্য পরিপাক। পুষ্টিকোষের একমাত্র কাজ কি? খাদ্য পরিপাক। সেকেন্ড বিষয়, আরেকটা তথ্য তোমাদেরকে দেই। ধরো এই পুষ্টিকোষের আলাদাভাবে কিছু কোষ আছে, পুষ্টিকোষের আলাদাভাবে কিছু কোষ আছে। একটার নাম হচ্ছে ফ্লাজেলীয় কোষ, ফ্লাজেলীয়, ঠিক আছে? ফ্লাজেলীয় কোষ। আরেকটার নাম হচ্ছে ক্ষণপদীয় কোষ। আরেকটা কোষের নাম কি? আরেকটা কোষের নাম হচ্ছে ক্ষণপদীয় কোষ। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ফ্লাজেলীয় কোষ, আরেকটা কি বলেছি? ক্ষণপদীয় কোষ। এই দুইটা কোষের অবস্থানটা কোথায়? পুষ্টিকোষে। সেকেন্ড আরেকটা অবজেক্টিভ তোমাদের যে জায়গাটাকে আসে, যেমন ফ্লাজেলীয় কোষে হচ্ছে 1 থেকে 4টা থাকে। কয়টা থাকে? 1 থেকে 4টা। আর কিচ্ছু লাগবে না। আগে পড়তে হইতো অনেক কিছু, এখন আর আমাদের এগুলো কিচ্ছু লাগবে না। জাস্ট একটা কথাই মনে রাখবা, পুষ্টিকোষের কাজ কি? খাদ্য পরিপাক। পুষ্টিকোষে কয় ধরনের কোষ থাকে? 2 ধরনের, ফ্লাজেলীয়, ক্ষণপদীয়। মানে ফ্লাজেলীয়, ক্ষণপদীয় যে পুষ্টিকোষের অন্তর্গত, এটাই মনে রাখতে হবে। সেকেন্ড, যদি বড় জোর খুব বেশি ডিপ করে, তাহলে এটা আসতে পারে যে ফ্লাজেলীয় কোষ কয়টা থাকে? 1 থেকে 4টা। সেকেন্ড আসো গ্রন্থিকোষের কথা বলি। গ্রন্থিকোষের কাজের কথা যদি জিজ্ঞেস করো, কাজ হচ্ছে 2টা। একটা হচ্ছে খাদ্য গলাধকরণ, খাদ্য গলাধকরণ, ঠিক আছে? আরেকটা হচ্ছে খাদ্য পরিপাক। সেম ভাবে খাদ্য পরিপাকে এনজাইম, খাদ্য
পরিপাকে কি করবে? এনজাইম ক্ষরণ। ঠিক আছে, খাদ্য পরিপাকে এনজাইম ক্ষরণ, এই দুইটা কাজই হচ্ছে মূলত ও করে থাকে। তাহলে এই যে দুইটা কাজ করতেছে, খাদ্য গলাধকরণ মানে গিলতে সাহায্য করছে, আর এটা হচ্ছে খাদ্য পরিপাকে এনজাইম ক্ষরণ করতেছে, তার মানে গ্রন্থি কোষের মধ্যে দুইটা কোষ আছে। এক্স্যাক্টলি, গ্রন্থি কোষের মধ্যেও দুইটা কোষ আছে। সেই দুইটা কোষের নাম কি? সেই দুইটা কোষের মধ্যে এক নাম্বার হচ্ছে মিউকাস ক্ষরণকারী কোষ, মিউকাস ক্ষরণকারী কোষ, ঠিক আছে, মিউকাস ক্ষরণকারী। ওকে, দুই নাম্বার হচ্ছে এনজাইম ক্ষরণকারী, এনজাইম ক্ষরণকারী। ঠিক আছে, এনজাইম কি কি ধরনের এনজাইম আছে সেটা আমরা খাদ্য পরিপাকে একটু একটু করে পড়ব। একটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী, একটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী। শেষ, এনাফ, আর কিচ্ছু দরকার নেই। যদি আর কিছু লাগে তখন আমাকে বইলো, মেসেজ দিয়ে বইলো যে ভাইয়া এই যে দেখেন আপনি বলছিলেন কিন্তু দেখেন আমরা পাইনি। একেবারে এই জাস্ট এতটুকু মনে রাখতে হবে। এখন দেখো, এই যে খাদ্য গলাধকরণ মানে খাদ্য ভিতরের দিকে প্রবেশ করতে, মুখছিদ্র থেকে দেহের ভিতরে প্রবেশ করতে সাহায্য করবে মিউকাস ক্ষরণকারী কোষ, কারণ এই মিউকাসটা সবসময় পিচ্ছিল হয়। আমাদের যখন কাশি হয় না, আমাদের যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীর এই পিচ্ছিল পদার্থ মিউকাস ক্ষরণ হয়, ঠিক তেমনই ওদের মিউকাস ক্ষরণকারী থাকে। গ্রন্থিকোষ, আগের গ্রন্থিকোষেও মিউকাস ক্ষরণ হতো, বাট সেটা লেগে থাকতে সাহায্য করতো, আর এটা খাদ্য গলাধকরণে। দ্বিতীয় নম্বরে এনজাইম, এনজাইম তো বুঝোই, বিভিন্ন ধরনের জটিল খাদ্যকে সরল খাদ্যতে পরিণত করবে, যেগুলো আমরা আস্তে আস্তে নামগুলো জানবো। তাহলে এই যে দুটা কোষ দেখলাম, এই দুটা কোষ কার মধ্যে পড়ছে? গ্রন্থিকোষের মধ্যে পড়ছে। কার গ্রন্থিকোষ? এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষের মধ্যে পড়ছে, এটা মাথায় রাখবা। বাকিগুলো লাগবে লাগবে না। ইন্টারস্টিশিয়াল, সংবেদী স্নায়ু, এপিডার্মিসেও যা, এন্ডোডার্মিসেও তাই করে, স্পেশাল কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, স্পেশাল থাকলে তোমাদেরকে বলতাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এন্ডোডার্মিসের কোষসমূহের মধ্যে দুটা কোষ নিয়ে তোমাদের সাথে আলোচনা। এখন আসে যে এই যে রিটেনের জন্য আমরা অনেকে জিজ্ঞেস করে রিটেনে আসতে পারে কি, ছক কখনোই বাদ দিবা না। কোনো চ্যাপ্টারে যদি এরকম ছক থাকে, এপিডার্মিস এন্ডোডার্মিসের ছক, সেগুলোর জন্য বাদ দিবা না, রিটেনের প্রশ্ন হিসাবে এটা আসতে পারে। তো দেখো এখানে প্রায় মোটামুটি 6টা কাজ দেওয়া আছে, মানে 6টা পয়েন্ট দেওয়া আছে। এতগুলো লাগবে না, মিনিমাম 4টা পয়েন্ট মনে রাখলেই হবে। তোমাকে বলতে পারে এপিডার্মিস এবং গ্যাস্ট্রামিসের মধ্যে 4টি পার্থক্য লেখো, কারণ ঢাবির রিটেনের ক্ষেত্রে স্পেশালি তোমাকে উল্লেখ করে দিবে যে এতগুলো পার্থক্য লেখো। তুমি তোমার মতো করে ইচ্ছা মতো দেখো, যেমন খুবই সোজা সোজা, যেমন এপিডার্মিস এখান থেকেই ধরো 2টা পয়েন্ট বানাইতে পারো। কি রকম? শর্টকাটে, উৎপত্তি হচ্ছে ভ্রূণীয় একটোডার্ম, ওদের উৎপত্তি ভ্রূণীয় এন্ডোডার্ম। দ্বিতীয় পয়েন্ট হিসেবে এটা বলতে পারো দেহের বাইরের দিকে থাকে, ওরা হচ্ছে দেহের ভিতরে থাকে। দেখো এই একটা লাইনকে 2টা পয়েন্ট বানাইতে পারো। তারপরে পুষ্টিকোষ, এপিডার্মিসে থাকবে না, এন্ডোডার্মিসে থাকবে, এত কিছু লেখার দরকার নাই। এপিডার্মিসে কি ছিল? বাইরের ত্বকে পুষ্টিকোষ নামে কোনো কোষ ছিল? ছিল না। এন্ডোডার্মিসে ছিল, মানে আছে নাই এরকম, শেষ। কিউটিকল এপিডার্মিসে আছে, এন্ডোডার্মিসে নাই। নিডোসাইট এপিডার্মিসে আছে, এন্ডোডার্মিসে নাই। তুমি আরেকটা পয়েন্ট দিতে পারো, জনন কোষ মুকুল এপিডার্মিসে আছে, এন্ডোডার্মিসে নাই। মানে আছে নাই, এখানে যে কথাগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক বড় করে লেখা। তোমার কাজ হচ্ছে খালি হ্যাঁ না লেখা। কাজ কি? এপিডার্মিসের কাজ হচ্ছে বাইরে, ম্যাক্সিমাম কাজ কি? বাইরের ত্বক হিসেবে বাইরের প্রোটেকশন থেকে, মানে বাইরে থেকে ভিতরের অংশকে রক্ষা করা, উদ্দীপনা গ্রহণ। আর গ্যাস্ট্রোডার্মিসের মেইন কাজ কি ছিল? খাদ্য পরিপাক। তাহলে এইভাবে তুমি 6টা পয়েন্ট নিজের মতো করে বানা লিখতে পারো। জাস্ট এগুলো মনে রাখবা, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউ না, এই পার্থক্য বৈশিষ্ট্য এরকম যদি কিছু পাও কখনো বাদ দিবা না, এগুলো রিটেন পরীক্ষা। তার মানে আমাদের হাইড্রা থেকে রিটেনের মতো অন্যতম একটা প্রশ্ন হচ্ছে এটা, এপিডার্মিস এন্ডোডার্মিসের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা সামনে যাব। দ্রুত ক্লিয়ার কিনা একটু জানান, তাহলে আমরা একটু সামনে যাব। ফাস্ট ফাস্ট ফাস্ট, ঠিক আছে? দ্রুত দ্রুত জানান ক্লিয়ার কিনা। ওকে ফাইন, এবার আসলে আমরা নিউরোসাইট আর নেমাটোসিস্টের গঠন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তারপর আমরা প্রশ্ন দেখব। নিউরোসাইটের গঠন, তাহলে এখন আমাদের সেই নিউরোসাইটের গঠনের ক্ষেত্রে তো অনেক ছবি টবি আঁকা লাগতো, তাই না? এত ছবি টবি তো আমাদের দরকার নাই। আমাদের নিউরোসাইটের ক্ষেত্রে মেইনলি বেশ যেই অংশগুলো আছে সেই অংশগুলোর কাজ লাগে, বিশেষ করে এত কিছুও লাগে না, জাস্ট প্রত্যেকটার কি ধরনের ভূমিকা পালন করে সেটা লাগে। তো নিউরোসাইটের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে হাইড্রা যে নিউরোসাইট, এটা হচ্ছে শিকারী অঙ্গ, চলন অঙ্গ, যেটাই বল না কেন সেই অঙ্গ হিসাবে কাজ করে। এদের গুরুত্বপূর্ণ পার্টগুলো কি কি? নিউরোসাইটের গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে 1 নাম্বার হচ্ছে আবরণ। নিউরোসাইটের কি থাকে? আবরণ থাকে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, নেমাটো, ঠিক আছে? নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট। ওকে ফাইন, নেমাটোসিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হচ্ছে নিডোসিল,
3 নাম্বার কি নিডোসিল। ওকে ফাইন। 4 নাম্বার যদি জিজ্ঞেস করে তাহলে 4 নাম্বার হচ্ছে অপারকুলাম। আগে জানতে হবে এগুলো কার অংশ, এগুলো হচ্ছে নিডোসাইডের অংশ, ঠিক আছে, অপারকুলাম। তারপরে 5 নাম্বার যদি জিজ্ঞেস করে 5 নাম্বার হচ্ছে পেশিতন্তু ও ল্যাসো। এটা হচ্ছে স্ট্রাকচারাল উপাদান, এটা থেকে কোনো প্রশ্ন আসে না। পেশিতন্তু ও আরেকটা কি ল্যাসো, ঠিক আছে, ল্যাসো, পেশিতন্ত্র ও ল্যাসো। ওকে ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে নিডোসাইডের যে উপাদানগুলোর কথা বললাম, এই উপাদানের মধ্যে যেমন তোমরা যখন ছবি দেখবা, ছবি যদি বলি মানে একটা নর্মাল ছবি যদি আঁকি, এরকম একটা ছবি ছিল তাই না, এটা একটা হচ্ছে নিডোসাইডের পুরো স্ট্রাকচারাল উপাদান। এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। কয় স্তর বিশিষ্ট হয়? দ্বিস্তর বিশিষ্ট হয়। যেরকম দ্বিস্তর বিশিষ্ট হয়, এরকম দ্বিস্তর বিশিষ্ট হয়। তার মানে আবরণের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, আবরণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হচ্ছে কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না, কারণ এটা খুবই সিম্পল একটা কথা যে নিডোসাইডের আবরণ কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নেমাটোসিস্টটা, অর্থাৎ এদের ভিতরে যে নেমাটোসিস্ট থাকে না, যেরকম নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টটা ইম্পর্টেন্ট। এই নেমাটোসিস্টটাকে যদি আমি বাইরে আঁকি তাহলে একটু ভালো হয়। নেমাটোসিস্টটা হচ্ছে ঠিক এরকম দেখতে হয়, এই যে একটা প্রশস্ত অংশ থাকে, তারপর একটা সূত্রক থাকে, এবং সেই সাথে এর বড় বড় অর্থাৎ প্রশস্ত অংশের সাথে 3টা বড় বড় কাঁটা থাকে, এরকম 3টা বড় বড় কাঁটা থাকে, এবং ছোট ছোট অনেকগুলো কাঁটা দেখতে পাওয়া যায়, এরকম ছোট ছোট অনেকগুলো কাঁটা দেখতে পাওয়া যায় প্রশস্ত অংশে, এবং ভিতরে কিছু বিষ থাকে। কি থাকে? এরকম ছোট ছোট কিছু বিষ থাকে। এই অংশটাকে বলা হয় নেমাটোসিস্ট। তাহলে আমাদের এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছি এই বাইরের অংশটাকে বলা হয় আবরণ, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? আবরণ। এটা মূলত দ্বিস্তর বিশিষ্ট, এটা নিয়ে কোনো কথা হবে না। এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ, এটার নামই হচ্ছে নেমাটোসিস্ট। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে নেমাটোসিস্ট, যেটাকে আমি আলাদাভাবে আঁকছি তাই না, নেমাটোসিস্ট। ওকে ফাইন, নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের প্রত্যেকটা অংশগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন দেখো, নেমাটোসিস্টের এই যে গোড়ার অংশ আছে না, এই যে গোড়ার অংশ, এটাকে বলা হয় বাট। গোড়ার অংশটাকে আমরা কি বলবো? সবচেয়ে প্রশস্ত অংশটাকে আমরা বলবো হচ্ছে বাট। তাহলে নেমাটোসিস্টে কি কি থাকে? বাট থাকে। বড় বড় দেখো বেগুনি কালারের না রং দিয়ে লেখা আছে, বড় বড় 3টা কাঁটা আছে, 3টি কাঁটা, এই 3টি কাঁটার নাম হচ্ছে বারবিয়ল। এটাকে আমরা কি বলবো? বারবিয়ল। 3টা কাঁটাকে আমরা কি বলবো? বারবিয়ল, অর্থাৎ বড় বড় 3টা কাঁটা বারবিয়ল। তারপরে দেখো গোড়ায় আবার ছোট ছোট কিছু কাঁটা আছে, ছোট ছোট কাঁটাগুলোকে বলা হয়ে থাকে, সরি বারবিয়ল না, বড় বড় কাঁটাগুলোকে আমরা বলবো থাকি বার্ব, একটু এক্সট্রিমলি সরি। বড় বড় কাঁটাগুলোকে, 3টা কাঁটাকে বলবো আমরা হচ্ছে বার্ব, এবং ছোট ছোট যে কাঁটাগুলো আছে সেগুলোকে বলবো হচ্ছে বারবিয়ল। সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে বারবিয়ল। এবং আরো 2টা অংশ আছে, এই 2টা অংশের মধ্যে এই অংশটাকে আমরা বলে থাকি সূত্রক, সূত্রক, এবং ভিতরে যে বিষ আছে, ছোট ছোট বিষ, এই যে ছোট ছোট লিকুইড বিষ, সেই লিকুইড বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন। এটাকে কি বলা হয়? হিপনোটক্সিন, যেটা বাটের মধ্যে থাকে তাই না, হিপনোটক্সিন। এবং হিপনোটক্সিন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হিপনোটক্সিন কি দ্বারা গঠিত, মানে কি উপাদান দ্বারা গঠিত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূলত হিপনোটক্সিন প্রোটিন প্লাস ফেনল, এই 2টো উপাদান দ্বারা গঠিত। হিপনোটক্সিন নামের সাথেই কিন্তু এর কাজ জড়িত। কিভাবে জড়িত? দেখো, হিপনো মানে কি? হিপনোটাইজ শব্দ থেকে আসছে, অর্থাৎ অবশ করে ফেলা, অজ্ঞান করে ফেলা। এই বিষটা যে কোনো শিকারী বস্তুকে যখন তার ভিতরে, দেহের ভিতরে প্রবেশ করে দেয়, তখন সেই বস্তু, সেই প্রাণীটা কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে বা অজ্ঞান হয়ে যাবে। হিপনোটক্সিন। তাহলে আমরা যে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। এর গোড়ার অংশের নাম হচ্ছে বাট। গোড়ায় 3টা বড় বড় কাঁটা থাকবে যার নাম হচ্ছে বার্ব। ছোট ছোট কাঁটাগুলোকে বলা হয়, এটার কোনো সংখ্যা ওইরকম বলা হয়নি, এটাকে বলা হয়েছে বারবিওল, এবং সূত্রক হিপনোটক্সিন। তার মানে মোটামুটি আমাদের এখানে 5টা জিনিস থাকবে, এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সূত্রক, 2 নম্বর হচ্ছে বারবিওল, 3 নম্বর হচ্ছে বার্ব, 4 নম্বর হচ্ছে বাট, এবং 5 নম্বর হচ্ছে হিপনোটক্সিন। এইরকম 5টা জিনিস যদি কোনো নেমাটোসিস্টের মধ্যে থাকে, তাহলে এই নেমাটোসিস্টটাকে বলা হয় আদর্শ। তাহলে এই যে নেমাটোসিস্ট গেল। সেকেন্ড আসো, একে ঢাকনা, অর্থাৎ একে এই নেমাটোসিস্টকে ঢেকে রাখবে একজন, একটা ঢাকনা থাকবে। এই ঢাকনার নাম হচ্ছে অপারকুলাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে অপারকুলাম। অপারকুলাম বা ঢাকনাও বলা হয়, ঠিক আছে, অপারকুলাম। তার মানে যে অংশটা মূলত নিডোসাইটের নেমাটোসিস্টকে ঢেকে রাখে তার নামই হচ্ছে অপারকুলাম। এখন এই অপারকুলাম বা ঢাকনা, এটা তো মানে শিকার ছাড়া অবস্থা, এটাকে খুলতে হলে অবশ্যই একটা সুইচ বাটন লাগবে বা বন্দুকের ট্রিগারের মতো কিছু একটা লাগবে। এক্স্যাক্টলি, অর্থাৎ এই অপারকুলামকে খুলতে যে সাহায্য করে তার নাম হচ্ছে নিডোসিল। নিডোসিল কে সাহায্য করবে? নিডোসিল। তাহলে নিডোসিলের কাজ কি?
নিডোসিলের কাজ হচ্ছে অপারকুলামকে খুলতে সাহায্য করে, ঠিক আছে, অপারকুলাম খুলে ফেলতে সাহায্য করে। এই হলো আমার একটা হাইড্রার গঠন। পেশিতন্ত্র এবং ল্যাসো এরা মূলত স্ট্রাকচারাল উপাদান, অর্থাৎ এরা হচ্ছে এর ভিতরের দিকে থাকে, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। তাহলে আমরা প্রথম এবং প্রধান অংশ হিসাবে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা দেখলাম, যে একটা হাইড্রার শিকারী অঙ্গ হিসাবে যদি বিবেচনা করা হয় তাহলে কাকে শিকারী অঙ্গ হিসাবে ধরা হয়? নিডোসাইটকে। নিডোসাইটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখবা, সবচেয়ে যদি পরীক্ষায় আসে তাহলে একটা জিনিসে আসবে, সেটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। কে আসবে? নেমাটোসিস্ট। তাহলে এখন প্রশ্ন আসতে পারে নেমাটোসিস্টের কি আসতে পারে, যেমন আসতে পারে বড় বড় কাটার নাম কি? বড় বড় কাটার নাম বললে বার্ব, ছোট ছোট কাটা বার্বিওল, গোড়ার অংশের নাম কি? বার্ট, বিষের নাম কি? হিপনোটক্সিন। কি দ্বারা তৈরি হয় হিপনোটক্সিন? প্রোটিন ফেনল। এনাফ। যদি আরো বেশি কোশ্চেন করতে চাই, নেমাটোসিসকে ঢেকে রাখে, নেমাটোসিসকে কেন্দ্র করেই প্রশ্ন করতে চাই, নেমাটোসিসকে ঢেকে রাখে কে? অপারকুলাম। আরেকটা প্রশ্ন করতে পারে অপারকুলাম খুলতে সাহায্য করে কে? নিডোসিল। আবরণ কি, আবরণ কয় স্তর, এগুলো নিয়ে পরীক্ষা আসবে না, ঠিক আছে? তবে একটা মনে রাখবা, যে তোমাদের একটা কথা মনে রাখবে, একটা শব্দ পাবা যার নাম হচ্ছে নিডোব্লাস্ট। এখন হোয়াট ইজ নিডোব্লাস্ট? এরকম একটা শব্দ পাবা, নিডোব্লাস্ট, ঠিক আছে? নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট কি, তাই না? এরকম একটা শব্দ তোমরা পেতে পারো, যে নিডোব্লাস্ট কি? নিডোব্লাস্ট মানে হচ্ছে যে পরিস্ফুটনরত। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হচ্ছে পরিস্ফুটন, মানে বড় হচ্ছে, পরিস্ফুটনরত, ঠিক আছে? পরিস্ফুটনরত নিডোসাইটকে, পরিস্ফুটনরত কি? নিডোসাইটকে আমরা বলে থাকি, নিডোসাইটকে আমরা বলি কি? নিডোব্লাস্ট। এটা মূলত দেখো, যখন একটা হাইড্রা এই নিডোসাইটকে, মানে পুরো নিডোসাইটটা, এটা পুরোটাকে বলা হয় নিডোসাইটকে ইউজ করে ফেলে, ব্যবহার করে ফেলে, তখন সেটাকে আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারে না। তো দ্বিতীয়বার ব্যবহার করতে না পেলে আবার নতুন করে তৈরি করতে হবে। ওই নতুন করে যে তৈরি হয় সেই পরিস্ফুটনরত নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। কত ঘন্টা পর হয়? এটা হচ্ছে 48 ঘন্টার মধ্যে হয়, 48 ঘন্টার মধ্যে হবে। এটা থেকেও সেম প্রশ্ন, যদি ধরো এরকম প্রশ্ন করলো, সাপোজ যে ধরো যে মানে কথার কথা যে নিডোব্লাস্ট তৈরি করতে সাহায্য করে কি, এরকম একটা প্রশ্ন করলো, আমি তোমাদেরকে বললাম না, তাহলে তোমাদের কি হইতে পারে আইডিয়া দেখি বলো তো? আমি একটা প্রশ্ন করেছি তোমাদেরকে, কমেন্টে জানাও যে এই নিডোব্লাস্ট বা নিডোসাইটকে তৈরি করতে সাহায্য করবে কে? তাহলে কমেন্টে কি অ্যান্সার হবে দেখি তো, বলো তো দেখি। নিডোব্লাস্ট তৈরি করতে সাহায্য করবে কে? বলো, কে তৈরি করতে সাহায্য করবে? একটু দ্রুত কমেন্টে জানাও, নিডোব্লাস্ট তৈরি করতে কে সাহায্য করে? ঠিক আছে, শুধু নিডোব্লাস্ট তৈরি করতে সাহায্য করে কে? নো, একজন বলছে নিডোসাইট কোষ। নো, হয়নি। এই যে দেখছো, ক্লাসে মনোযোগ না থাকলে একটা ঝামেলা আছে। নিডোসাইট কোষ কখনোই তৈরি করতে, আমি তোমাদেরকে প্রথমেই শুরুতেই মানে থাক, কিছু বললাম না, পরে আবার দেখা যাবে যে ভাইরাল হয়ে যাব। দেখো বোকা ছেলে, তোমাকে যখন আমি বারবার ইন্টারস্টিশিয়াল কোষ পড়াচ্ছিলাম, ইন্টারস্টিশিয়াল কোষের কথা আমি কি বলছিলাম, যে হাইড্রার দেহের যা কিছু তৈরি করা দরকার, যে কোনো কিছু ইন্টারস্টিশিয়াল কোষই তৈরি করবে। তার মানে ওই নিডোসাইট কোষের নাম শুনে মনে করছে নিডোসাইট কোষ তৈরি করে না, হাইড্রার দেহের যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কে সাহায্য করবে? ইন্টারস্টিশিয়াল কোষ। কথা কি বুঝতে পারছো? ওকে, বুঝতে পেরেছো? ওকে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। চলো আমরা আরেকটা টপিকে যাব, নেমাটোসিস্টের প্রকারভেদ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের ওই নিডোসাইডের মতো একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ। তো এখান থেকে একটা তথ্য তোমাদেরকে দিই। প্রথমে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে ভার্নার। কে? ভার্নার। তিনি নিডারিয়া পর্বে, কোন পর্বে? নিডারিয়া, ঠিক আছে, নিডারিয়া পর্বে 23 প্রকার নেমাটোসিস্ট আবিষ্কার করেছে। 23 প্রকার। কিন্তু হাইড্রার কথা যদি জিজ্ঞেস করা হয়, হাইড্রা, ঠিক আছে, হাইড্রার কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে হাইড্রার ক্ষেত্রে কত প্রকার? 4 প্রকার। তাহলে তোমাকে আগে খেয়াল রাখতে হবে, যদি প্রশ্ন করে, তোমার তো আর বিজ্ঞানীর নাম বলবে না, তোমাকে আগে প্রশ্ন রাখবে, প্রশ্নটা খেয়াল করবে, যদি বলা হয় নিডারিয়ার ক্ষেত্রে কত প্রকার, তাহলে অ্যান্সার হবে 23। আর যদি হাইড্রা বলে তাহলে অ্যান্সার হবে হচ্ছে 4। মাথায় রেখো, এটা কিন্তু কখনোই ভুল করো না। তোমার হাইড্রা বলুক আর নিডারিয়া বলুক, প্রশ্নে যেটাই বলুক না কেন, অপশনে কিন্তু 23 আর 4 দুটোই থাকবে। তোমাকে খালি মানে মাথার মধ্যে রাখতে হবে যে এই
মানে প্রশ্নের মধ্যে কাকে প্রথমে উল্লেখ করছে, নিডারিয়াকে উল্লেখ করছে না হাইড্রা? যদি নিডারিয়া বলে তাহলে 23 আর হাইড্রা হলে 4। এখন চলো এই 4 প্রকার নেমাটোসিস্টের কথা বলি একটু। দেখো এটা খুবই সোজা। প্রথমত 1 নাম্বারটার নাম হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। প্রথমটার নাম কি? স্টিনোটিল বা এটাকে বলা হয় পেনিট্রেন্ট, ঠিক আছে? পেনিট্রেন্ট, ওকে, পেনিট্রেন্ট। এখন দেখো স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এই স্টিনোটিল বা পেনিট্রেন্টের ছবিটা যদি আমি একবার দেখাই তাহলে বুঝবা। স্টিনোটিল বা পেনিট্রেন্টের ক্ষেত্রে গোড়ার অংশ বাট, এটার নাম কি ছিল? বাট। বাট থাকবে, থাকবে। সূত্রক থাকার কথা, হ্যাঁ সূত্রক থাকবে, থাকবে, সূত্রকও আছে, ঠিক আছে, সূত্রকও আছে। তারপরে আপনি যে বড় বড় কাটা 3টা আঁকছিলেন না? হ্যাঁ বড় বড় 3টা কাটা আঁকছিলাম ভাইয়া, ওই বড় বড় 3টা কাটা থাকবে, হ্যাঁ বড় বড় 3টা কাটা বার্ব, এটাও থাকবে, 3টি কাটা বার্ব থাকবে, বার্ব হচ্ছে 3টি। তারপরে ভাই আপনি যে ছোট ছোট কাটার কথা বলেছিলেন, ছোট ছোট কাটা, সেগুলো থাকবে, হ্যাঁ সেগুলোও থাকবে। অর্থাৎ একটু আগে যেই ছবিটা তোমাদেরকে একটু আগে দেখাইছি যে নেমাটোসিস্ট, এইটারই মনে করো আরেকটা প্রতিচ্ছবি হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। তার মানে এখানে বারবিওলও থাকবে, একটু খেয়াল রেখো। এবং ভাইয়া আপনার এই গোড়ার মধ্যে যে বিষের কথা বলেছিলেন, সেই বিষটা থাকবে, জি ভাইয়া বিষটাও থাকবে। অর্থাৎ এখানে যে ছোট ছোট বিষ মানে হিপনোটক্সিন বিষ ছিল, সেই হিপনোটক্সিন বিষও থাকবে, হিপনোটক্সিন, ঠিক আছে, হিপনোটক্সিন বিষ থাকবে। তার মানে একটি আদর্শ নেমাটোসিস্টের ক্ষেত্রে যা যা দরকার, একটি আদর্শ নেমাটোসিস্টের ক্ষেত্রে যা যা দরকার তা স্টিনোটিল বা পেনিট্রেন্টের মধ্যে থাকে। তার মানে আমরা 1 নাম্বার পয়েন্ট হিসেবে বলতে পারি আদর্শ নেমাটোসিস্ট, স্পেশালি আদর্শ নেমাটোসিস্ট কে? স্টিনোটিল বা পেনিট্রেন্ট। 2 নাম্বার, তোমার কাছে কি মনে হয় হাইড্রা এটাকে কি কাজে ব্যবহার করতে পারে? যেহেতু 4 প্রকার নেমাটোসিস্ট আছে, এই 4 প্রকার নেমাটোসিস্টের মধ্যে স্টিনোটিল বা পেনিট্রেন্টকে মেইনলি কি কাজে ব্যবহার করা হয়? যেহেতু হিপনোটক্সিন বিষ আছে, তার মানে অবশ্যই শিকারের ক্ষেত্রে একে প্রথমে ব্যবহার করবে। অর্থাৎ কোনো একটা শিকারকে অবশ না করতে পারলে তো তাকে ধরে ফেলতে পারবে না, তাহলে তাকে অবশ করতে হলে অবশ্যই আগে স্টিনোটিল বা পেনিট্রেন্টকে দিয়ে ব্যবহার করতে হবে। তো একটা আদর্শ নেমাটোসিস্টের মধ্যে যা যা থাকা দরকার এখানে থাকবে। এবার আসো বাকিগুলো নিয়ে কথা বলি। তাহলে আদর্শ যদি জিজ্ঞেস করে কি অ্যান্সার দিব? স্টিনোটিল বা পেনিট্রেন্ট। 2 নাম্বার, আসো 2 নাম্বারটা হচ্ছে ভলভেন্ট, ঠিক আছে, ভলভেন্ট, ভলভেন্ট বা এটা একটা নাম হচ্ছে ডেসমোনিম। এটা নাম কি? এটা নাম হচ্ছে ডেসমোনিম। ভলভেন্ট বা ডেসমোনিম, চলো ভলভেন্ট বা ডেসমোনিমের ক্ষেত্রে আমরা একটু দেখি। ভলভেন্ট বা ডেসমোনিমের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এর প্রশস্ত অংশ বাট থাকে এবং যে সূত্রকটা থাকে সেটা পেঁচানো থাকে, আর কিচ্ছু থাকবে না। তার মানে এর 2টা অংশ আছে। কি কি আছে ভাইয়া? 2টা অংশের মধ্যে পেঁচানো সূত্রক, পেঁচানো সূত্রক এর মধ্যে থাকে, ওকে, পেঁচানো সূত্রকের মধ্যে দেখা যায়, ভালো কথা। 2 নাম্বার হচ্ছে প্রশস্ত অংশ, যে বাটের কথা বলছেন সেটাও এখানে থাকে। আর কিছু থাকবে না? আর কিচ্ছু থাকবে না। তার মানে এর যে বড় বড় কাটা বার, ছোট ছোট কাটা বারবিওল, হিপনোটক্সিন বিষ, এই 3টা কোনোটাই থাকবে না। তার মানে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এখানে আমরা প্রথম ইম্পর্টেন্ট কথা, মানে স্পেসিফিক ভাবে যদি বলা হয় পেঁচানো সূত্রক, তাহলে পেঁচানো সূত্রক কার মধ্যে দেখা যাবে? আমাদের ডেসমোনিমের মধ্যে দেখা যাবে। তার মানে একটা স্পেসিফিক জিনিস নিয়ে, স্পেশাল জিনিস নিয়ে প্রশ্ন আসতে পারে। পেঁচানো সূত্রক কার মধ্যে থাকে? ডেসমোনিমের মধ্যে থাকে। 2 নাম্বার বাট, তারপর হচ্ছে বার্ব, সরি বাট না, বার্ব, বারবিওল এবং হিপনোটক্সিন। বার্ব বড় বড় কাটা বার্ব, তারপর হচ্ছে ছোট ছোট কাটা বারবিওল, ঠিক আছে। আর এটা কি বলছি? বিষ, হিপনোটক্সিন থাকবে না, অনুপস্থিত। হিপনোটক্সিন থাকবে না, হিপনোটক্সিন থাকে না, এটা কথা মনে রাখবা। তার মানে এই সূত্রকে ব্যবহার করে কোনো একটা শিকারী বস্তুকে সে অবশ করতে পারবে না। 3 নম্বর, তাহলে এর কাজ কি? শিকারকে আটকে ধরে রাখা বা শিকারকে পেঁচায় ধরে রাখা, তাই না? শিকারকে আটকে রাখা, আটকে রাখতে সাহায্য করবে হচ্ছে এই সূত্রকের মাধ্যমে। ওকে, জাস্ট এত। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই সূত্রটা তো একটু ডিফারেন্ট, অর্থাৎ স্টিনোটিল বা পেনিট্রেন্টের থেকে একটু ডিফারেন্ট, তাহলে আমাদের যে আরো 2টা সূত্রক আছে আপনি যে বলেছিলেন, সেই 2টা কি ডিফারেন্ট? হ্যাঁ দেখো, তাহলে সেই 2টা নিয়ে একটু কথা বলি। চলো 3 নাম্বার সূত্রকের নাম হচ্ছে, এটার নাম অনেক মানে একটু বড়, এটার নাম হচ্ছে স্ট্রেপটোলিন, ঠিক আছে, স্ট্রেপটোলিন, গ্লুটিনেন্ট, গ্লুটিনেন্ট বা আরেকটা নাম আছে যার নাম হচ্ছে হলোট্রিকাস, হলোট্রিকাস আইসোরাইজা। কেন এই নামটা করা হয়েছে চলো এটা নিয়েও বলতেছে। আইসোরাইজা, হলোট্রিকাস আইসোরাইজা মানে কি? হলোট্রিকাস আইসোরাইজা, খেয়াল করো এই যে এই সূত্রকটা, এটার বড় বড় প্রশস্ত অংশ বাট আছে এবং সূত্রক আছে, অর্থাৎ বাটও থাকবে,
সূত্রক থাকবে, সূত্রক সোজা থাকবে, বাটও থাকবে। তার মানে বাট আমরা দেখতে পাচ্ছি, সূত্রক দেখতে পাচ্ছি, সূত্রকও দেখতে পাচ্ছি। তাহলে ঝামেলাটা কোথায়? তাহলে বড় বড় কাটা বার, ছোট ছোট কাটা বারবিউল, হিপ্নোটক্সিন বিষ এখানেও থাকবে না। অর্থাৎ এর মতো এইখান থেকে এই যে ভলভেন বা ডেসমোনিন থেকে যে আমরা শুরু করলাম, এই যে ওয়ার্ডটা বার, বারবিউল এবং হিপ্নোটক্সিন ভলভেন্টের মধ্যেও থাকে না, স্ট্রেপটোলিন, গ্লুটিন বা হলোট্রিকাস আইসোরাইজার মধ্যেও থাকে না। কিন্তু এর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। স্পেশাল বৈশিষ্ট্য কি জানো? এই সূত্রকে ছোট ছোট, অর্থাৎ সূত্রকে, এটা কিন্তু সূত্রকে এরকম ছোট ছোট অসংখ্য কাটা থাকে। তার মানে এগুলো হচ্ছে সূত্রক কাটাযুক্ত, সূত্রক কাটাযুক্ত। তাহলে সূত্রক কাটাযুক্ত যদি জিজ্ঞেস করা হয়, কি জিজ্ঞেস করা হয়? সূত্রক কাটাযুক্ত। স্পেশালি এটাই আসে যে সূত্রক কাটাযুক্ত, এটা যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? সূত্রক কাটাযুক্ত। কার অ্যান্সার দিব? স্ট্রেপটোলিন, গ্লুটেন। এই যে হলো বুঝো না, হলো শব্দটা আছে, এই হলো শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। ট্রিকাস মানে হচ্ছে কাটা, আইসোরাইজা মানে হচ্ছে সূত্রক। তাহলে হলো ট্রিকাস আইসোরাইজা মানে সূত্রক, সম্পূর্ণ সূত্রকে কি থাকে? ছোট ছোট কাটা থাকে। এটা সূত্রকের কাটা, এটাকে কিন্তু বারবিউল ভাবা যাবে না। বারবিউল কিন্তু গোড়ায় থাকে, এই যে ছোট ছোট গোড়ায় থাকে, এটা আলাদা কেস। সূত্রক কাটাযুক্ত যদি বলে তাহলে অ্যান্সার কি হবে? হলো ট্রিকাস আইসোরাইজা। হলো মানে সম্পূর্ণ, ট্রিকাস মানে হচ্ছে কাটা, আইসোরাইজা মানে হচ্ছে সূত্রক। তার মানে সূত্রকে সম্পূর্ণ কাটা থাকে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এর মধ্যেও কি থাকবে না? বিষ থাকবে না, হিপ্নোটক্সিন। এর মধ্যে বড় বড় কাটা বার থাকবে না, এর মধ্যে ছোট ছোট কাটা বারবিউল থাকবে না, তবে সূত্রক কাটাযুক্ত। লাস্ট ওয়ান, 4 নাম্বার। 4 নাম্বারটার নামও হচ্ছে স্টেপটোলিন, আর এটা হচ্ছে এস্টেরিওলিন। ঠিক আছে, এস্টেরিওলিন, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। কি বলা হয়? গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। বা আরেকটা নাম হচ্ছে অ্যাট্রিকাস, অ্যাট্রিকাস আইসোরাইজা, অ্যাট্রিকাস আইসোরাইজা। তাহলে এই যে অ্যাট্রিকাস আইসোরাইজা, এটা কি? আইসোরাইজা। ঠিক আছে, অ্যাট্রিকাস আইসোরাইজা। তার মানে এ মানে কি? আমরা বায়োলজিক্যাল ভাষায় সবসময় জানি কি, এ শব্দের অর্থ হচ্ছে নাই বা সম্পূর্ণ, শূন্য বোঝায়। ট্রিকাস মানে কাটা, আইসোরাইজা মানে হচ্ছে সূত্রকে কাটা নেই। অর্থাৎ এর ছবিটা যদি দেখো তাহলে এর ছবিটা হচ্ছে খুবই সিম্পল। অর্থাৎ এরকম একটা বার থাকবে, একটা সূত্রক থাকবে। সিম্পল, সবচেয়ে সিম্পল সূত্রক হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। তবে মনে রাখতে হবে, অর্থাৎ এর তো সূত্রক আছে, সূত্রক থাকবেই, বাট গোড়ার অংশ বাটও থাকবে। তবে একটা কথা মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? এর স্পেশাল তাহলে কি? স্পেশালিটি হচ্ছে এটা সবচেয়ে ক্ষুদ্রতম। অর্থাৎ এর স্পেশালিটি কি? সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম। ঠিক আছে, ক্ষুদ্রতম নেমাটোসিস্ট হচ্ছে আমাদের অ্যাট্রিকাস আইসোরাইজা। ক্লিয়ার? এইখান থেকে তাহলে আমরা চলো একবার একটু দেখি যে আমাদের যতগুলো সূত্রক পেলাম, সেই 4 প্রকার সূত্রকের নাম এবং তাদের যে বৈশিষ্ট্য ছবি সহ তোমাদেরকে একেবারে দেখাই দিলাম কিভাবে কিভাবে। খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো টপিক। একটু পরে কোশ্চেন সলভ করবো, তখন তোমরা দেখতে পারবা যে আচ্ছা ঠিক আছে, যে কোশ্চেনের মধ্যে তো দেখি ভাই ঠিকই তো বললেন যে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে যদি বলে আদর্শ কোনটা? স্টিনোটিল বা পেনিট্রেন্ট। হিপ্নোটক্সিন কার মধ্যে থাকে? স্টিনোটিল বা পেনিট্রেন্ট। সবকিছু কার মধ্যে থাকে? স্টিনোটিল বা পেনিট্রেন্ট। পেঁচানো সূত্র কার মধ্যে থাকবে? ভলভেন্ট। কি কি নাই? মানে বারবিউল এবং হিপ্নোটক্সিন বিষ নেই। স্টেপটোলিন গ্লুটিনেন্টের সবচেয়ে স্পেশাল পয়েন্ট হচ্ছে সূত্র কাটাযুক্ত। প্রশ্ন এটা দিয়ে আসবে, সূত্র কাটাযুক্ত কার? স্টেরিওলিন গ্লুটিনেন্টের ক্ষেত্রেও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা। ঠিক আছে, আর বাকি 3টার মধ্যে ভলভেন্ট, স্টেপটোলিন, স্টেরিওলিন, এই 3টার মধ্যে কারোর মধ্যেই বিষ, হিপ্নোটক্সিন, বড় বড় কাটা বার, ছোট ছোট কাটা বারবিউল নেই। ক্লিয়ার? ওকে ওকে। একজন জিজ্ঞেস করছে যে এই জিনিসটা মাথায় থাকলে হয়। এখন পরীক্ষার আছে আর মাত্র কয় মাস? মাত্র পরীক্ষায় আছে হচ্ছে মানে 1.5 মাসের মতো, তাই না? এরকম সময় তো তোমাদের তো ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, মানে 1.5 মাসও নাই, 1.5 মাসের চেয়েও কম আছে। এই সময় এসে যদি মনে করো এগুলো জিনিস দেখে মনে হয় যে আল্লাহ এগুলো কি পড়ছি, তাহলে তোমার কি পড়ছো? এখন যদি এগুলো দেখে এখনো মনে হয় যে এই জিনিসগুলো আমাদের মনে থাকবে কিনা, তাহলে তো বিপদ। এগুলো ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে এখন তোমাদের করার কথা যে প্র্যাকটিস। ঠিক আছে, ঠিক আছে, প্র্যাকটিস, কিন্তু না, এগুলো যদি এখন মনে না থাকে তাহলে তো বিপদ। ওকে, আমরা চলো এবার একটু কোশ্চেন দেখি। এতক্ষণ যেই টপিকগুলো পড়লাম, আমরা আসলে যদি একেবারে একটা স্লাইড পর পর তোমাদেরকে কোশ্চেন দিতাম তাহলে আসলে জিনিসটা লেন্দি হইতো, মানে কেমন যেন একটা বোরিং হয়ে যেত, আর পড়ার মধ্যে একটা ছন্দপতন হইতো। এই জন্য আমরা বেশ কয়েকটা টপিক একসাথে মিলে তারপরে তোমাদেরকে কোশ্চেন দিয়েছি।
এরকম 3 ভাগে পড়া পাবো, তাই না? আমরা 3 ভাগে। আচ্ছা, বাংলাদেশে হাইড্রার কোন প্রজাতি বেশি পাওয়া যায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20। আমি আগেই বলছি যে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রজাতি পাওয়া যায় কোনটা? সবচেয়ে বেশি প্রজাতি পাওয়া যাবে হচ্ছে হাইড্রা ভিরিডিজমা। সবচেয়ে মাথায় রেখো, হাইড্রা ভিরিডিজমার প্রজাতি সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে? এখানে দেখবে এটা নিয়ে গবেষণা হয়, হাইড্রা ভিরিডিজমা। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15, নিম্নের কোনটি হাইড্রাতে নিডোব্লাস্ট বহন করে না? নিডোব্লাস্ট, নিডোসাইট একই কথা, পরিস্ফুটনরত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 প্রশ্ন, কোথায় নিডোব্লাস্ট বা নিডোসাইট একই কথা, কোথায় থাকবে না? আমরা আগেই বলেছিলাম যে এই যে নিডোসাইট বা নিডোপ্লাস্ট পদচাকতিতে থাকবে না, এটা হচ্ছে স্পেশালি তার জন্য। তাহলে নিডোব্লাস্ট বা নিডোসাইট পদচাকতিতে থাকে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। এই প্রশ্নটা দেখো, হাইড্রা ভলগারিস, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15-16 প্রশ্ন। হাইড্রা ভলগারিসের বর্ণ, দেহের বর্ণ কেমন? প্রায় বর্ণহীন, সবুজ, হলদেটে, বাদামি। দেখো এখানে একটা মজার প্রশ্ন আছে, যেমন দেখো প্রায় বর্ণহীন, সবুজ, হলদেটে, বাদামি। প্রশ্নটা অনেক আগের, মানে 2015-16 সালের সময় প্রশ্ন। তখনকার বইয়ে, মানে ওই সময়ে যখন বই ছিল, ওই সময় বইয়ের প্রশ্নের অ্যান্সার ইনজেই হয়েছিল হচ্ছে প্রায় বর্ণহীন। কিন্তু আমরা সবাই জানি যে হাইড্রা ভুলগারিসের ক্ষেত্রে আমরা যদি জিজ্ঞেস করো যে হাইড্রা ভুলগারিসের ক্ষেত্রে, তাহলে কিন্তু অপশন এই যে এরকমই হবে, বর্ণহীনটাও হয়, হলদেটাও হয়, বাদামিও হয়। তো তখনকার প্রশ্ন অনুযায়ী আসলে প্রশ্নটা করা হয়েছিল দেখে এটার অ্যান্সার আসলে হবে হচ্ছে প্রায় বর্ণহীন। কিন্তু এখনকার সময় যদি প্রশ্ন করে তাহলে প্রশ্নই চেঞ্জ করতে হবে, অথবা অপশন, প্রশ্নটা এরকম দিতে হবে যে হাইড্রা ভুলগারিসে বর্ণ নয় কোনটি, তখন আমরা অ্যান্সার দিতে পারি সবুজ, কারণ এই 3টা অপশন এ সি ডি 3টাই কিন্তু আসলে হাইড্রা ভুলগারিসে বর্ণের কালার হয়, ঠিক আছে? তারপরে আসো, হাইড্রার অমরত্বের ব্যাখ্যা দেন। অমরত্ব মানে কি জানো? যার কোনো মরণ নেই, তার মানে হাইড্রা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 9-10 প্রশ্ন, মানে যার কখনো মরণ হবে না। কি কারণে মরণ হবে না? কারণ একটা কোষ আছে ইন্টারস্টিশিয়াল, আর ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রাকে কেটে ফেললেও তার থেকে নতুন হাইড্রা তৈরি করে। তাহলে সেটার অ্যান্সার কি হবে? ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে হাইড্রার পুনরুৎপত্তি বা অমরত্বের বর্ণনা দেন, ঠিক আছে? 2010-9 প্রশ্ন তো তখন হয়তো বা বইয়ের মধ্যে এই শব্দটা ছিল অমরত্ব, কিন্তু এই শব্দটা এখন আর ব্যবহার করা হয়নি। তার মানে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে হাইড্রার কখনো মৃত্যু হবে না। হাইড্রা ভলগারিসের খাদ্য অভ্যাসের দিক দিয়ে কোন ধরনের প্রাণী? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 8 প্রশ্ন, মানে কেমন টাইপের খাবার খাবে? তৃণভোজী, মাংসাশী, সর্বভুক, মৃতজীবী। তোমরা সবাই জানো খাদ্যাভ্যাসের দিক থেকে এরা মাংসাশী প্রাণী হয়। কেমন হয়? মাংসাশী প্রাণী হয়। ওকে, নেক্সট প্রশ্ন, দ্বিস্তর প্রাণী নিচের কোনটি উপস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয় 20-21 প্রশ্ন। দেখো এখানে বলছে দ্বিস্তরী প্রাণী, যদিও এই প্রশ্নটা আসলে প্রাণী শ্রেণী বিন্যাসের সাথেও যায়, ওই অধ্যায়ের প্রশ্ন হয়, আবার হাইড্রার মধ্যে হয়, কারণ আমরা জানি হাইড্রা দ্বিস্তরী। তার মানে হাইড্রার মধ্যে অ্যাক্টোডামও আছে, অ্যান্ড্রোডামও আছে, মেসোগ্লিও আছে। যেহেতু এই 3টা জিনিসই থাকে, তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলো। অর্থাৎ যে কোনো দ্বিস্তরী প্রাণীর মধ্যে অ্যাক্টোডাম, অ্যান্ড্রোডাম এবং মেসোডাম 3টা জিনিসই থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাইড্রার টটিপটেন্ট কোষ কোনটি? জাহাঙ্গীরনগর 17-18, মানে কোন কোষটার কারণে হাইড্রার এই টটিপটেন্ট বা টটিপটেন্সি ক্ষমতা বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই হাইড্রার এই টটিপটেন্সি ক্ষমতাটাকে সবচেয়ে গুরুত্ব বহন করে বা গুরুত্ব সহকারে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একই সালে একই সময় 2 বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে যে হাইড্রার এপিডার্মিসে কোন কোষটি দেখা যায়, মানে কোন কোষটা এপিডার্মিসে থাকে না? সংবেদী কোষ, গ্রন্থি কোষ, শিখা কোষ, জনন কোষ। এই যে শিখা কোষ, এই দেখা যায় না শিখা কোষ। শিখা কোষ দেখা যায় না কেন? কারণ শিখা কোষ হচ্ছে প্লাটি হেলমেনথিস, ঠিক আছে? প্লাটি হেলমেনথিস, প্লাটি হেলমেনথিসের যেই প্রাণীগুলো আছে সেই প্রাণীর মধ্যে শিখা কোষ দেখা যায়, যেটা রেচন অঙ্গ হিসাবে কাজ করে, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন, কোনটি হাইড্রার বাইরের স্তর? রাজশাহী বিশ্ববিদ্যালয় 12-13 প্রশ্ন। বাইরের স্তর, বাহির, বাহির মানে বহির, বহিরের স্তর কোনটা? এপিডার্মিস, অর্থাৎ এপিডার্মিসকে বলা হয় বাহিরের স্তর, আর ভিতরের স্তর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আর বাকি যে দুটো অপশন দেখতে পাচ্ছ, নিডোব্লাস্ট, নিডোসাইট, সেটা নিয়ে তো একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13 সালের প্রশ্ন, মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? মানুষ, আরশোলা, হাইড্রা, মাছ। মেসোগ্লিয়া একমাত্র হাইড্রার মধ্যেই দেখতে পাওয়া যায়। দেখো খুবই সোজা একটি প্রশ্ন, মেসোগ্লিয়া কোথায় দেখতে পাওয়া যায়? হাইড্রার মধ্যেই দেখতে পাওয়া যায়। ওকে, তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 প্রশ্ন, কোনটি হাইড্রায় থাকে না, মানে হাইড্রাই থাকবে না? মেসোগ্লিয়া, সিলেন্টেরন, মেসোডাম, নিডোসাইট। যদিও তোমরা যারা পারো তারা তো ভালো, একটা কথা বলে রাখি, মেসোডাম মূলত ত্রিভ্রূণস্তরী প্রাণী। কাদের মধ্যে পাওয়া যাবে? ত্রিভ্রূণ স্তর যাদের আছে। এই ত্রিভ্রূণ স্তরের 3টা স্তর আছে। বাইরের স্তরকে বলা হয় অ্যাক্টোডাম, মাঝখানের স্তরটাকে বলা হয় মেসোডাম, এবং ভিতরের স্তরকে বলা হয় অ্যান্ড্রোডাম।
তো এই তিনটা স্তর ত্রিভুজস্থির থাকে। হাইড্রা তো দ্বিস্তর, তা হাইড্রা দ্বিস্তরে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, ত্রিভুজস্থিরে থাকে না। সেকেন্ড বিষয়, মেসোগ্লিয়া নিডোসাইট সম্পর্কে তোমরা একটু আগেই মানে এই কোশ্চেনের আগের টপিকগুলোতে তোমরা ধারণা পেয়েছো। সিলেন্ট্রন সম্পর্কে ধারণা পাওয়া নয়, তো অনেকে বলতে পারো বা সিলেন্ট্রন কি, সেটা এই স্লাইডের পরে মানে এই কোশ্চেনের পরের টপিকে তোমাদের সাথে আলোচনা করবো সিলেন্ট্রন কি। তো সিলেন্ট্রনও হাইড্রার অংশ, এতটুকু জাস্ট জেনে রাখো। সিলেন্ট্রন কি ওটা নিয়ে আলাদাভাবে তোমাদের সাথে আলোচনা হবে একটু পরে। হিপনোটক্সিন কোন ধরনের কোষ দেখা যায়, হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়, মানে কোন কোষে থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এর প্রশ্ন। কোথায় থাকবে, সংবেদী কোষে থাকবে, গ্রন্থি কোষে থাকবে, নিডোসাইডে থাকবে। এই যে হিপনোটক্সিন শিকারী অঙ্গ নিডোসাইডের মধ্যেই দেখতে পাওয়া যায়, নিডোসাইডের নেমাটোসিস্টের মধ্যে স্পেশালি দেখা যায়। ওকে, তারপরে আসো নেক্সট প্রশ্ন দেখি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 17-18 প্রশ্ন, হাইড্রা এর নেমাটোসিস্ট পাওয়া যায় ইহার, মানে কোথায় হাইড্রার নেমাটোসিস্ট পাওয়া যায়, কোথায় হাইড্রার নেমাটোসিস্ট পাওয়া যাবে, নিডোসাইট কোষে হাইড্রার নেমাটোসিস্ট পাওয়া যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 17-18। সংবেদী কোষেও পাওয়া যাবে না, গ্রন্থি কোষে পাওয়া যাবে না, জনন কোষেও পাওয়া যাবে না। ওকে, এরপরে আসো নেক্সট, হাইড্রা শিকারের দেহে নিচের কোনটি প্রবেশ করিয়ে অবশ করে, মানে কোন, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16 প্রশ্ন, কোন পদার্থ বা রাসায়নিক পদার্থটি হাইড্রা শিকারের দেহে প্রবেশ করিয়ে তাকে অবশ করে ফেলে। এখানে অপশন আছে হিপনোটক্সিন, গ্লুটিটক্সিন, নেমাটোটক্সিন, মিউকাওটক্সিন। তার মানে এটা যে অবশ করিয়ে অবশ করে দিবে কার মাধ্যমে, হিপনোটক্সিনের মাধ্যমে। হিপনোটক্সিন বিষ যে কোনো প্রাণীর ভিতরে ঢুকলে সেটা কি হয়ে যাবে, অবশ হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 13-14 প্রশ্ন, হাইড্রার বৃহত্তম বলুক, দেখো আমরা তো খালি ক্ষুদ্রতম পড়েছিলাম, বৃহত্তম বলুক, আদর্শ বলুক, একটা মাত্র নেমাটোসিস্ট আছে, তার নাম হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। যদি যদি কোশ্চেন করতো যে ক্ষুদ্রতম কোনটি, তাহলে আমাদের অ্যান্সার হইতো ডি, অর্থাৎ এস্টেরিওলিন গ্লুটিনেন্ট। কথা কি বুঝতে পেরেছো? ওকে, নেক্সট আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 8-9 এবং 9-10 দুইবারই মানে পরপর একেবারে 2 বছর পর প্রশ্ন এসেছে। হাইড্রার কোষের ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলপূর্ণ ক্যাপসুলটিকে কি বলা হয়, মানে যার ভিতরে মেইনলি হিপনোটক্সিন বিষটা থাকে সেটা কাকে কি বলা হয়, মানে মেইনলি কোথায় থাকে। নিডোসাইট তো মনে করো একটা বন্দুকের মতো। দেখো তোমাকে জিজ্ঞেস করলো, তোমরা সবাই বন্দুক আর বুলেটের মধ্যে পার্থক্য বুঝো। বন্দুকের ভিতরে থাকে বুলেট আর বুলেটের ভিতরে থাকে পারদ, তাই না? তো ধরো তোমার এই হিপনোটক্সিন বিষ হচ্ছে পারদ, আর এই পারদটা থাকবে বুলেটের মধ্যে। বুলেট কোনটা, নেমাটোসিস্ট। আর নেমাটোসিস্ট কার ভিতরে থাকবে, বন্দুকের ভিতরে, মানে নিডোসিল। তাহলে নিডোসিল হচ্ছে বন্দুক, নেমাটোসিস্ট হচ্ছে বুলেট, আর বুলেটের ভিতরে পারদ থাকবে, সেটা হচ্ছে হিপনোটক্সিন। তার মানে হিপনোটক্সিন বিষ নামক পদার্থটা কার মধ্যে থাকে, নেমাটোসিস্টের মধ্যে থাকে। কথা কি বুঝাতে পারছে? এইভাবে মনে রাখবা। আর যদি এখানে নেমাটোসিস্ট না থাকতো, কথার কথা, এখানে ধরো নেমাটোসিস্ট নাই, এখানে আছে ধরো পেশিতন্ত্র, ল্যাসো, সাইটোসিস্ট, নিডোসিল, হপারকুলাম, তখন আমরা নিডোসিলই আগাইতাম। কিন্তু যখন হিপনোটক্সিন বিষের কথা আসবে, সবার ফার্স্টে আমরা খুঁজবো নেমাটোসিস্ট আছে কিনা। যদি নেমাটোসিস্ট না থাকে তাহলে নিডোসিল, ঠিক আছে? ওকে, তারপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11-12 প্রশ্ন, হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট, সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্টের নাম কি, এস্টেরিওলিন গ্লুটিনেন্ট। এস্টেরিওলিন গ্লুটিনেন্ট হচ্ছে সবচেয়ে ছোট নেমাটোসিস্ট, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে, সো লোকজন আপনার প্রচেষ্টাকে দেখবে না, তারা আপনার সফলতাকেই দেখবে, আর সফলতা অর্জনের জন্য আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা সবাই তো বুঝতেই পারতেছো যে একজন সার্কাসে একটা সার্কাস দেখাচ্ছে, একটা ম্যাজিক দেখাচ্ছে, তো সবাই ওকে বাহবা দিচ্ছে। কিন্তু এই লোকটাকে তার শীর্ষস্থানে আসার অবস্থায়, মানে এই জায়গায় আসতে গেলে তাকে অনেক অধ্যাবসায়, অনেক পরিশ্রম, প্রচেষ্টা চালিয়ে তারপরে তাকে শীর্ষস্থানে এসে মানুষের বাহবা পাচ্ছে। আমাদের লাইফটা হচ্ছে এরকম, অ্যাডমিশন টেস্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম। অর্থাৎ তোমরা প্রতিটা দিন এক একটা সিঁড়ি, এই প্রতিটা দিনকে যদি তুমি এখন বিশেষ করে এই লাস্ট যেই 30 দিন আছে, এই 30টা দিনও কম বলা যেতে পারে। এই 30টা দিন যদি তুমি প্রতিটা সিঁড়ি যদি যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি শীর্ষস্থানে অবস্থান করতে পারবা। তুমি যদি একটা সিঁড়িতে এসে ওই সিঁড়িটা নষ্ট করো, তাহলে পরের দিন কি করতে হবে, তোমাকে ডাবল মানে একদিনে একটা সিঁড়ি উঠতে যে তোমাকে 2 দিনে 4টা সিঁড়ি উঠতে হবে, যদি তুমি সময়গুলোকে নষ্ট করো। এটা কথা মনে রাখবা। ধীরে ধীরে আগাও, প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো, কখনো পড়াশোনাটা বাদ দিবা না। তুমি চিন্তা করতে পারো এখন শীতকাল, ঘুরতে যাব, ব্যাডমিন্টন খেলা আছে, এই আছে, ঘুমাবো, এরকম করে মনে করলো যে আরে ধুর, আরো তো 35 দিন আছে, 40 দিন আছে, আজকে একটু ঘুমাই, আরে কালকে পড়বো। এটা করা যাবে না। লাস্ট মোমেন্টে প্রতিদিন পড়ার মধ্যে থাকতে হবে, কারণ পড়ার মধ্যে যখন ফ্লো থাকবে না, এই ফ্লোটা তোমাকে
প্রতিদিন যাই পড়ো, সেটা বাংলা পড়ো, বায়োলজি পড়ো, ম্যাথ পড়ো, পড়া তো হবে। এবং এই পড়ার মধ্যে থাকলে যদি তুমি একটা ব্রেক দাও, যে আজকে আমি একটু ব্রেক দিই, আজকে আমি পড়বো না, আজকে একটু ঘুরতে যাই, দেখবে পরের দিনও তোমার পড়তে মন চাবে না। কারণ আনন্দ সবাই করতে চায়, পড়াশোনা কেউই করতে চায় না। পড়াশোনাটা একটু কষ্টের কাজ, আর এই কষ্টের কাজটা যে নিয়মিত করতে পারবে সেই সফলতার শীর্ষে অবস্থান করবে। এবং হ্যাঁ, একটা কথা, তুমি কতটা পরিশ্রম করছো, তুমি যখন সাকসেস হবা সেটা কেউই অনুধাবন করতে পারবে না, একমাত্র তুমি ছাড়া। ইনফ্যাক্ট তোমার বাবা মাও হয়তো অনুধাবন করতে পারবে না। তুমি যদি সারা রাত জেগে পড়ো, তারপরে ঘুমাও, তোমার বাবা মা হঠাৎ করে সকালে দেখতেছে তুমি 8টার দিকে 9টার দিকে ঘুমাচ্ছ, চিলাচিলি করতেছে, এই এত সকাল হয়ে গেছে এখনো ঘুমাচ্ছিস, পড়তে হবে না, কিন্তু তুমি মনে করো ঘুমাইছো 6টায় পড়ে, এটা দেখেনি। ঠিক তেমনই তুমি যদি বিফলে যাও, সেটাও দেখতে যাবে না যে তুমি কি করে বিফল হইছো। তার মানে আলটিমেটলি তুমি কি পরিশ্রম করতেছো সেটা কেউ দেখবে না, কিন্তু তোমার পরিশ্রমটা তুমি সঠিকভাবে করেছো কিনা সেটার জাজমেন্ট হবে তোমার ফলাফল দ্বারা। অর্থাৎ তুমি যদি অ্যাডমিশনে টিকো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকো বা অন্যান্য যে কোনো তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টিকো, তাহলে তোমাকে বলবে ওই দেখ ওই অমুক ছেলে অমুক মেয়ে মনে হয় সারা রাত পড়েছে, এই কারণে টিকছে। আর যদি এমন হয় যে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তুমি যদি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাও পড়ো, তাও তোমাকে বলবে যে দেখ ও মনে হয় 1 ঘন্টাও পড়ে না, সারাদিন মোবাইল টিপতো, পড়ার ভান করতো। তো এই জন্যই বলবো যে সবসময় পড়াশোনা করো, চেষ্টা করো, আর নিয়মিত পড়াশোনা করো। মানে কখনো বাদ দিও না যে আজকে আমি একটু রেস্ট নিই। এই লাস্ট 30 ডেজ, 35 ডেজ, 40 ডেজ যতদিনই আছে, খুবই ক্রুশাল। এই মোমেন্টটাতে মানে তোমরা অলরেডি এতদিন একটা ম্যারাথন দৌড় দিছো, লাইফের রেসের ম্যারাথন দৌড়ে দেখবা যে 4 কিলোমিটার 5 কিলোমিটার একটা দৌড় হয়, প্রথম দিকে সবাই খুবই স্লো আগায়, কিন্তু যখন জানে যে আর 500 মিটার বা 300 মিটার পরে তাদের সর্বশেষ গন্তব্যস্থান বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা আছে, তখন কিন্তু সবাই সবার শক্তি জুগিয়ে আগানোর চেষ্টা করে। ওই সময় যদি কেউ স্লোলি দৌড়ানোর চেষ্টা করে তাহলে সে হেরে যাবে। তো তোমাদের ম্যারাথন দৌড়ে সেই শেষ পর্যায়ে চলে আসছো, অর্থাৎ সেই 400 মিটার 500 মিটারে আসছো। এতদিন যত স্লো করে আগাও বা যেভাবে আগাও, আস্তে আস্তে আগাও, কোনো সমস্যা নেই, কিন্তু এখন যে যত বেশি দ্রুত দৌড়াবে সে ম্যারাথন দৌড়ের মতো সে সর্বশেষ পর্যায়ে বা লক্ষ্যে পৌঁছতে পারবে। তাই এই লাস্ট মোমেন্টে এমনও আছে যে স্টুডেন্ট শেষ অ্যাডমিশন টেস্টে 2 মাস অনেক নষ্ট করছে, কিন্তু এই সময় এমনভাবে পড়াশোনা করছে দেখবে সেও চান্স পাবে। আবার এমনও স্টুডেন্ট আছে যারা বিগত 2-3 মাস ধরে খুব সুন্দর পড়াশোনা করেছে, কিন্তু এই লাস্ট 30-40 দিন খামখেয়ালির মাধ্যমে পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, এই রকমের মাধ্যমেও কিন্তু নিজের ক্ষতি করে এবং চান্স পায় না। তো এই হিস্ট্রিটা যাতে না হয় এটা মাথায় রাখবা। ক্লাস শেষ হয়নি, আমরা একটু ব্রেক দিব, 5 মিনিটের একটা ব্রেক দিব, ওকে? বেশি না, জাস্ট 5 মিনিটসের একটা ব্রেক দিব। কত মিনিটের? 5 মিনিটসের একটা ব্রেক। 5 মিনিটস পরে আমরা হাইড্রার বাকি টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? 5 মিনিটস পরে আমরা হাইড্রার বাকি টপিক নিয়ে কথা বলবো। সো 5 মিনিট পরে আমি তোমাদের সাথে আসছি। আমি একটু জাস্ট চা খেয়ে আসি, তারপর আমরা হাইড্রার বাকি টপিকগুলো গুছিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে ওকে।
সরি গাইস, আসলে আমিও তোমাদের মতো একটু 5 মিনিটের ব্রেক নিতে যাই, একটু সময় লেগে গেছে। মাঝখানে যত কাজগুলো ছিল টুকটাক ফ্রেশ হওয়া সব কিছু করে আসলাম। ওকে ফাইন, আমরা এখন একটা টান দিব, টান দিয়ে আমরা হচ্ছে ইনশাল্লাহ এটা শেষ করে দিব হাইড্রা, ঠিক আছে? ওকে ফাইন, আমরা এখন হাইড্রার নেক্সট টপিকের দিকে চলে যেতে থাকবো। নেক্সট টপিকগুলো এত মানে একেবারে বলা যেতে পারে আলহামদুলিল্লাহ খুবই ছোট ছোট টপিক, সেটা নিয়ে প্রেশার খেও না, আমরা চলা শুরু করি। ওকে ফাইন, আমরা এখন হাইড্রার সিলেন্ট্রন নিয়ে কথা বলবো। তোমাদের যে সিলেন্ট্রনের কথা একটু আগে বলেছিলাম, সেই সিলেন্ট্রন নিয়ে কথা বলবো এবং সেই সাথে অন্যান্য টপিকগুলো নিয়ে কথা বলে আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। তার মানে এখন আমাদের যে টপিকগুলো বাকি আছে না, খুবই সিম্পল, খুবই ছোট, খুবই অল্প। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে ভাইয়া কতক্ষণ ক্লাস হবে। অনেকে আছে এরকম কিছু পাবলিক যে কতক্ষণ ক্লাস হবে এটা নিয়ে সবচেয়ে বেশি বদারেশন থাকে, কিন্তু ক্লাস কেমন হচ্ছে সেটা নিয়ে বদারেশন থাকে না। ওকে ফাইন, আমরা চলো হাইড্রা সিলেন্ট্রন নিয়ে একটু কথা বলি। এই যে সিলেন্ট্রন বা খাদ্য গহ্বর, এখান থেকে আমাদের আসলে মেইনলি কি কি জানতে হবে। তো দেখো নর্মালি একটা হাইড্রা, ঠিক আছে, একটা হাইড্রা, এই হাইড্রার আমরা একটু আগে বলেছিলাম তেলাপোকা আঁকছি, যাও একটু সুন্দর করে আর একটু সুন্দর তেলাপোকা আঁকলাম। হাইড্রার এই যে বাইরের ত্বক, ঠিক আছে, এই যে বাইরের ত্বক, এইটাকে আমরা বলে থাকি বহিত্বক বা এপিডার্মিস, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম, বহিত্বক বা এপিডার্মিস, তাই না? এপিডার্মিস, ওকে ফাইন। আর হাইড্রার এই যে মুখছিদ্র বা হাইপোস্ট্রম যেটা আছে, এই হাইপোস্ট্রম থেকে, এই মুখছিদ্র বা হাইপোস্ট্রম থেকে একটা গহ্বর থাকে, এরকম একটা ফাঁকা গহ্বর থাকে। এটা কেমন জানো, আমি ছোটবেলায় চিন্তা করতাম এটা হচ্ছে ওই ইয়া টাইপের, ওই যে বাঁশ আছে না, বাঁশকে যদি তুমি কাটো, বাঁশ তো দেখতে গোল হয়, বাঁশকে কাটলে কিন্তু ভিতরের দিকে ফাঁপা থাকে। ঠিক তেমনি হাইড্রাকে তুমি যদি এরকম স্লাইস করে কেটে ফেলো, লম্বালম্বি ভাবে কাটো, তাহলে ভিতরের দিকে এরকম একটা গহ্বর পাবা। এই গহ্বরের নামই হচ্ছে সিলেন্টেরন। এটার নাম কি? এটার নাম হচ্ছে সিলেন্টেরন। এখন এই সিলেন্টেরন নিয়ে তোমাদেরকে তথ্য দিব। এখন মাঝখানে কি থাকে ভাইয়া? অর্থাৎ এপিডার্মিসের এবং সিলেন্ট্রনের মাঝখানে আরেকটা অবস্থান বা আরেকটা স্তর আছে, সেই স্তরের নাম কি? এই স্তরের নাম হচ্ছে এন্ডোডার্মিস। এটাকে কি বলা হয়? এন্ডোডার্মিস। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হয়, যে ধরো এই যে সিলেন্ট্রন আছে, এই সিলেন্ট্রনটা কে আবৃত করে রাখছে? এপিডার্মিস আবৃত করে রাখছে না এন্ডোডার্মিস? সবার ফার্স্টে অ্যান্সার আসবে হচ্ছে এন্ডোডার্মিসে কে আবৃত করে রাখছে। সিলেন্ট্রন নিয়ে বেশ কিছু তথ্য তোমাদেরকে বলি। প্রথমত সিলেন্ট্রনকে বলা হয় পরিপাক পরিবহন গহ্বর। পরিপাক পরিবহন, ঠিক আছে, পরিপাক ও পরিবহন গহ্বর, পরিবহন গহ্বর, ঠিক আছে, এটা মাথায় রাখবা। পরিপাক পরিবহন গহ্বর কেন? কারণ সিলেন্ট্রন মূলত খাদ্য পরিপাকে সাহায্য করে। শুধু খাদ্য পরিপাক না, খাদ্য পরিপাকের পরে যে ছোট ছোট উপাদানগুলো থাকে, কি থাকে? ছোট ছোট উপাদানগুলো থাকে। খাদ্য পরিপাকের পরে যে ছোট ছোট উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোকে শোষণ করতে হবে না, এই কাজই হচ্ছে সিলেন্ট্রন করে। এটা গেল। সেকেন্ড বিষয়, এটাকে যেহেতু খাদ্য পরিপাক করে, তার মানে আমরা এটাকে বলে থাকি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। মানে এটার আরেকটা সুন্দর নাম আছে, যার নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ঠিক আছে। আমরা আগেই বলেছিলাম তোমাদেরকে, কিন্তু আগেই এই শব্দটা বলেছিলাম যে কি, যে যখনই কোনো গহ্বর বা ফাঁকা স্থান খাদ্য পরিপাকে সাহায্য করে, তখনই আমরা তাকে গ্যাস্ট্রো শব্দটা ইউজ করতে পারবো বা গ্যাস্ট্রো শব্দটা ব্যবহার করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে তো আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বললাম। ওকে ফাইন, এটাকে কি বললাম? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বললাম। এই সিলেন্ট্রনের আরেকটা সুন্দর নাম আছে, যার নাম হচ্ছে ব্লাইন্ড গার্ড। কি বলা হয়? এটাকে বলা হয় ব্লাইন্ড গার্ড, বা আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড স্যাকও বলা হয়, ব্লাইন্ড স্যাকও বলা হয়।